তো আমরা যে সফটওয়্যারটা দিয়ে কাজ করব এটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসির ইন্টারফেস সম্পর্কে জানব, যে এটার অপশনগুলো, ফাংশনগুলো কিভাবে কিভাবে কাজ করে, এগুলোর বেসিক সম্পর্কে জানবো। আর আপনারা অবশ্যই কাগজে কলমে লিখে থাকবেন। তো প্রথমত আমরা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ওপেন করতে যাই, যখনই আমরা ওপেন করব, ওপেন করলে কিন্তু এই ইন্টারফেসটা আসবে না। আমি যখন ওপেন করব তখন ইন্টারফেসটা আসবে এরকম। এখন এটা হচ্ছে যেহেতু আমাদের পিছনে কিছু কাজ করা আছে, তো সেই হিসেবে সেই কাজগুলোকে শো করতেছে। হ্যাঁ, এটা আপনাদেরটা ওপেন করলে এই ফাইলগুলো আসবে না, কিন্তু এই অপশনগুলো থাকবে এরকম, বা ক্রিয়েট নিউ বা ওপেন, এই অপশনগুলো থাকবে। হ্যাঁ, তো আমরা কি করব, এখান থেকে ক্রিয়েট নিউ এ যখন ক্লিক করব, ক্রিয়েট নিউ এ ক্লিক করলে এই ইন্টারফেসটা সবারই আসবে, নতুন পুরাতন সবারই আসবে। এখান থেকে আমরা কাস্টম সাইজ দিয়ে দিয়ে আমরা এখান থেকে একটা আর্টবোর্ডের সাইজ নিতে পারবো, কাস্টম সাইজ। এবং সেখান থেকে ইউনিটটা আমরা দেখবো হচ্ছে এখান থেকে, মানে একক, যেটা যে আমার এটা ইঞ্চিতে থাকবে না মিলিমিটারে থাকবে। তো জেনারেলি আমরা ইঞ্চিতে নিয়ে কাজ করব, অথবা কোনো কোনো ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আমরা পিক্সেলে নিয়ে কাজ করব। এগুলো কিন্তু হচ্ছে একেবারে বেসিক অ্যাডোবের ইন্টারফেসটা। হ্যাঁ, কোয়েশ্চেন গুলো আমরা লাস্টের দিকে করলে আমি, তো আমার আগাতে সুবিধা হবে। লাস্টে গিয়ে হচ্ছে আপনি কোয়েশ্চেন গুলো করেন। যখনই আমি ক্রিয়েট নিউতে যাব, তখনই এইরকম অপশন গুলো আসবে। এটা সবটাতেই আসবে, কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে চাইলে যদি রেডিমেড সাইজ পেতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করি। প্রিন্টে ক্লিক করলে লেটার সাইজের আমি একটা ডকুমেন্ট টাইপ করবো, একটা লেটার সাইজের কোনো কিছু বানাবো, বা A4 সাইজ, এটা সরাসরি দেওয়া থাকবে, তখন আর আমার আলাদা করে সাইজ নিতে হবে না। তো আমি যদি A4 এ ক্লিক করি, কত মিলিমিটার, বা এখান থেকে একক যদি আমি ইঞ্চিতেও দিয়ে দিই, কত ইঞ্চি বাই কত ইঞ্চি, সেটা এখানে শো করতেছে। দেন প্রিভিয়াস ক্লাসে আমি বলছিলাম কালার, কালার মোড যেটা বলছিলাম, যে CMYK কালার, RGB কালার মোড। তো RGB কালার মোড কোন কাজের ক্ষেত্রে ব্যবহৃত হবে, CMYK কালার মোড কোন কাজের ক্ষেত্রে ব্যবহৃত হবে, সেটা তো আমি আগের ক্লাসে বলছি। যে আমরা যদি কোনো কাজ এমন হয় যেটা ভিজুয়ালি থাকবে, সরাসরি প্রিন্ট হয়ে আসবে না, আমি অনলাইনে বা মোবাইলে বা ইলেকট্রনিক ডিভাইসে শো করব, সেক্ষেত্রে আমি RGB কালার মোড নিয়ে কাজ করব। কালারটা অনেক শাইনিং হবে। এখন আমি RGB কালার মোডে নিয়ে কাজ করে আমি যদি এটা একটা বিজনেস কার্ডের জন্য করি, তাহলে প্রিন্ট হওয়ার পরে ওই শাইনিং কালারটা কিন্তু থাকবে না। সো প্রিন্টিং এর জন্য আমাকে অবশ্যই CMYK কালার মোড দিয়ে, এখান থেকে এটা 300ই থাকবে সবসময়। 300 মানে হচ্ছে রেজুলেশন হাই থাকবে। আমি যদি রেজুলেশন লো করতে যাই, তাহলে এখান থেকে এই যে হাই 300 ppi, মানে পিক্সেল পার ইঞ্চ, যে প্রতি ইঞ্চিতে কতগুলো পিক্সেল থাকবে। মিডিয়াম স্ক্রিন 72 ppi, আমরা এখান থেকে হাই রেখে আমরা যদি জাস্ট ক্রিয়েট দেই, তাহলে আমাদের একটা আর্টবোর্ড ওপেন হয়ে যাবে। এই হচ্ছে আমার প্রাথমিক ওপেন করা। এরপরে আমি এই একটা এখানে কোনো কিছু একটা করব, কোনো কিছু একটা ড্র করব বা যাই করলাম, এই টুলস এর কাজটা আমরা একেবারে সিকোয়েন্স অনুযায়ী শিখবো। কিন্তু একটা ডকুমেন্ট ওপেন করা, সেভ করার যে বিষয়গুলো, সেটা আমি বলতেছি। যে এখন আমি কি করব, এই ডকুমেন্টের মধ্যে ইলাস্ট্রেটর এমন একটা সফটওয়্যার, যেখানে আপনি সরাসরি একটা মানুষের ছবি তোলা আছে, একটা মোবাইলের তোলা ইমেজ, সেই ইমেজটাকে এনে সেই ইমেজের উপরে কোনো কিছু লেখা, সেই ইমেজটাকে কাটা, বা সেই ইমেজটাকে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা মডিফিকেশন, এগুলো ইলাস্ট্রেটরে হবে না, এগুলো হবে ফটোশপ। কিন্তু ইলাস্ট্রেটরে আপনি চাইলে ওই ছবির উপরে কোনো কিছু লিখলেন, ব্রাশ দিয়ে কোনো কিছু একটু ড্রয়িং করলেন, কালার পরিবর্তন করলেন, এই কাজগুলো ইলাস্ট্রেটরেও করা যায়। তো আমি কি করলাম, ফাইল থেকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আমি এখানে এখন একটা আমার গুগল থেকে আমি একটা ইমেজ নিয়ে আমার এই আর্ট করি, যেখানে আমি কিছু একটা লিখব। তো আমি কি করলাম, কত ভাবে আনা যায় সেটাই আমি দেখাচ্ছি। আমি চলে গেলাম গুগলে। গুগলে যাওয়ার পরে আমি এখন এখান থেকে সার্চ করলাম হচ্ছে জিম ইমেজ। কোন একজন জিম করতেছে এরকম একটা ইমেজ বা
একটা জিম সেন্টার ইমেজ আমি নিয়ে আসলাম। আমি এখানে করলাম, গুগলে গেলাম। এখান থেকে ইমেজ বের করার ক্ষেত্রে, এটা আপনাদের পরবর্তীতে কাজে লাগবে, কয়েকটা বিষয় খেয়াল করবেন। একটা ইমেজ সেভ করার ক্ষেত্রে বা বের করার ক্ষেত্রে, সাপোজ আমি এটাতে ক্লিক করছি, ওকে। এই ইমেজটা যখন আমি গুগল থেকে ওপেন করলাম, তখন এখানে কয়েকটা বিষয় দেখার আছে। দেখেন এখানে আছে 1680 ইন্টু 1050, এটা হচ্ছে পিক্সেল। এই পিক্সেলটা যদি 500 নিচে হয়, 500 নিচে বা 300 নিচে বা 200 নিচে বা 700 নিচে হয়, তাহলে ধরে নিতে হবে এটা একটা লো কোয়ালিটি ইমেজ। এখানে কি বলছে, 1680 ইন্টু 1050 পিক্সেল, তার মানে লম্বা লম্বি এবং চওড়া ভাবে 1680টা এবং 1050টা পিক্সেল দিয়ে ইমেজটা সাজানো। এখন এখানে যদি হয় যে 480 ইন্টু 200 পিক্সেল, এটা তো সাধারণ জ্ঞানেই বোঝা যায় যে এটার কোয়ালিটি অনেক লো থাকবে ওই ইমেজ। হ্যাঁ, তো আমরা কি করব, ইমেজ সেভ করার ক্ষেত্রে আমাদের তো কাজের ক্ষেত্রে অনেক ইমেজ লাগবে, ফ্রি ইমেজ আমাদের নিতে হবে। তখন আমরা এই ইমেজটা সেভ করার ক্ষেত্রে আমরা সেভের আগে এই জিনিসটা দেখব। এখন আমি গুগল থেকে ইমেজটা সেভ করব কিভাবে, এখান থেকে রাইট বাটনে ক্লিক করব ইমেজের উপরে, এই যে সেভ ইমেজ, এই সেভ ইমেজে ক্লিক করলে আমি যে কোনো একটা ফোল্ডার যদি দেখাই দিই, ওই ফোল্ডারে ইমেজটা সেভ হবে। এখন এইখানে একটা বিষয় আছে দেখা, সেটা হচ্ছে যখন আমি সেভ ইমেজে ক্লিক করব, তখন দেখেন এখানে WEBP ফাইল, ফাইল ফরম্যাট, সেভ অ্যাজ টাইপ, মানে ফাইলটা কোন ফরম্যাটে আছে। যদি এখানে আমাদের জেপিইজি এই ফরম্যাটটা না থাকে, তাহলে ওই ইমেজটা সেভ করে কোনো লাভ নেই, কারণ ওই ইমেজটা আপনার ইলাস্ট্রেটর ওপেনই হবে না। হ্যাঁ, যদি জেপিইজি বা পিএনজি এই ফরম্যাটে না থাকে, তাহলে এই ছবিগুলো ইলাস্ট্রেটর ওপেন হবে না। মানে আপনি যখন ওপেন করতে যাবেন, তখন দেখবেন যে কিছু একটা লেখা আসতেছে, ক্রস আসতেছে, ওপেন হবে না। ওকে, তো আমরা তখন আবার কি করব, এখান থেকে ফাইলটা সেভ করলাম না, আমি অন্য একটা ছবি দেখলাম যেটা আমার জেপিইজি ফাইলে আছে কিনা দেখার জন্য। সো এটা দেখার জন্য আমি কি করব, সরাসরি এখান থেকে সেভ ইমেজে ক্লিক করলেই আমি দেখতে পারবো যে এটা জেপিইজি তে আছে কিনা। এখন এই ছবিটা কিন্তু জেপিইজি ইমেজে আছে। তো এখন আমি ফাইলটাকে সেভ করে ফেললাম। কোথায় সেভ করলাম, ডেস্কটপ। এখন আমি চলে যাব ইলাস্ট্রেটরে, ইলাস্ট্রেটরের ফাইল, ফাইল থেকে প্লেস, একটা ছবি ওপেন করার ক্ষেত্রে ফাইল থেকে প্লেস, আমি এই যে প্লেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কোথায় কোন ফোল্ডারে ছবিটা আছে সেখানে আমি যাব। সাপোজ এই ডেস্কটপে গেলাম, যাওয়ার পরে এখন আমি যদি খুঁজি যে আমার ছবিটা কোথায়, এই যে আমার জিমের ছবিটা কিন্তু দেখা যাচ্ছে যেখানেই আছে। আমি ফাইল থেকে যাব প্লেস, প্লেসে গেলে এখন আমার পাশে কিন্তু সবগুলো ফোল্ডার শো করতেছে, আমার টোটাল কম্পিউটারটাই কিন্তু শো করতেছে যে কোথায় আছে আমার ফাইলটা। সো আমার ফাইলটা আছে ডেস্কটপে। আমি ডেস্কটপে যাওয়ার পরে এখান থেকে আমি এই ইমেজটা আনবো, এই ইমেজটাকে সিলেক্ট করলাম। এখানে অনেক সময় এরকম থাকবে, এই লিংকের উপরে এরকম একটা ক্লিক করা থাকে। তো যদি ইমেজ ধরার সাথে সাথে এই ক্লিকটা আসে, তাহলে আমরা এই ক্লিকটাকে একটু তুলে দেবো এরকম করে। যদি এটা আসে, আর না আসলে সমস্যা নেই, যদি এরকম আসে ইমেজটা ধরার সাথে সাথে, তাহলে আমরা এটাকে ক্লিক করে তুলে দেবো, লিঙ্কটা আমরা রাখবো না। কারণ লিঙ্ক রাখলে কি হবে, আপনার কম্পিউটার থেকে লিঙ্ক করে ওই ফাইলে ছবিটা নেওয়া হবে। এই সেম ফাইলটা যখন আমার কম্পিউটারে ওপেন করব, আমার কম্পিউটারে তার এই ছবিটা নাই, তখন ওই ছবিটা আর আসবে না। কিন্তু আমি যদি লিঙ্কটা তুলে দেই, তাহলে কপি করে ফাইলটা সরাসরি আমার ইনস্টল করে নেওয়া হবে। বোঝা গেল? এরকম আসবে অনেক ছবিতে, এরকম এই লিঙ্কটা আসবে। সো আমি এটাকে এখান থেকে ক্লিক করে তুলে এখান থেকে প্লেসে যদি ক্লিক করে দেই, এখন এই যে আমার মাউস পয়েন্টারের মাথায় ছবিটা কিন্তু শো করতেছে। এখন জাস্ট ক্লিক করলে ছবিটা চলে আসবে। এখন আমি এটাকে বড় ছোট করব কিভাবে, কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমি যদি কোনো একটা কর্নার ধরে ড্র্যাগ করি, আগের স্টেপটা বলতে প্লেস পয়েন্টারের মাথায় চলে আসবে। এখন আমি যেখানে ইচ্ছা ক্লিক করলে চলে আসবে। এখন মুভ টুল, যেটা প্রথম টুল আমার, এটা হচ্ছে একটা নিউট্রাল পয়েন্ট। আমরা গাড়ি চালানোর সময় যেমন বাইকে স্টার্ট দেওয়া বন্ধ করার ক্ষেত্রে আমরা যখন গিয়ার গুলোকে নিউট্রাল করি,
এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। কোনো কিছু ধরার ক্ষেত্রে টানাটানি, মুভ করা, ড্র্যাগ করা, বড় ছোট করা, সব কাজের নিউট্রাল পয়েন্ট হচ্ছে এই মুভ টুল। ওকে, যেটাকে বলা হয় সিলেকশন টুল বা মুভ টুল, যেটাই বলেন। ধরলাম, সিলেক্ট করলাম, তো সিলেকশন টুল আছে। হ্যাঁ, সিলেকশন টুল বা মুভ টুল যেটাই বলা হয়। তো এইটা ইমেজটা যখন আসলো, দেখেন ইমেজ আসার পরে জুম ইন জুম আউট এটা আমাদের করতেই হবে বারবার। এই জুম ইন জুম আউটটা দুই ভাবে করা যায়, এটা একটু লিখে ফেলেন। জুম ইন হলো জুম করা, এই যে আমি বড় করলাম, ছোট করলাম। জুম ইন মানে হচ্ছে বড় করা, জুম, হ্যাঁ সেটাই বলতেছি, জুম ইন জুম আউট, বড় করা ছোট করা, হ্যাঁ, আউট। এখন জুম ইন আমরা দুই ভাবে করতে পারি। আমরা যদি কিবোর্ড থেকে করি, তাহলে কিবোর্ড থেকে লেখেন জুম ইন, লিখে সমান সমান দিয়ে পাশে লেখেন যে কন্ট্রোল, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং প্লাস, প্লাস সাইনটা আছে, এই যে প্লাস দিলে আস্তে 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 কন্ট্রোল চেপে ধরে প্লাস দিলে এটা জুম হতে থাকে। প্লাস, হ্যাঁ, শর্টকাট কি এটা। আর আমি যদি জুম আউট করি তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস, জুম আউট হচ্ছে কন্ট্রোল মাইনাস, সহজ বিষয়। প্লাস জুম ইন, মাইনাস জুম আউট। এখন এই কাজটা এইভাবে প্লাস মাইনাস দিয়ে যদি করতে যাই, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে যাবে। মাউস ছাড়তে হবে, কিবোর্ড ধরতে হবে, এক হাত দিয়ে কন্ট্রোল, এক হাত দিয়ে প্লাস মাইনাস। এটা কি আমি শর্টকাটে করব মাউস এবং কিবোর্ডের সংমিশ্রণে। সেটা কিভাবে করব? কিবোর্ড থেকে কন্ট্রোল এবং স্পেস বার, কন্ট্রোল এবং স্পেস বার যেটা বড়, কন্ট্রোল এবং স্পেস বারকে যদি আমি একসাথে প্রেস করে ধরি কিবোর্ড থেকে, দেন যদি মাউসের যে আমার লেফট বাটন যেটা দিয়ে আমরা ক্লিক করে কাজ করি, ধরে ড্র্যাগ করলে এটা বড় হবে আর ছোট হবে। কিবোর্ড থেকে আমি কি কি করলাম, একই সাথে কন্ট্রোল এবং স্পেস বার দুইটাকে একসাথে প্রেস করে ধরলাম, ধরে আমি মাউসের লেফট বাটন দিয়ে যদি জাস্ট ড্র্যাগ করি, তাহলে এটা বড় হচ্ছে এবং ছোট হচ্ছে। বুঝা গেল? এখন আপনাদের যেহেতু ল্যাপটপ, মাউস দিয়ে ড্র্যাগ করতে হলে অবশ্যই মাউস লাগবে, টাচপ্যাড দিয়ে তো আর এটা পারবেন না। মাউসের লেফট বাটন দিয়ে জাস্ট ড্র্যাগ করলেই উপরে, মানে ড্র্যাগ করলে একদিকে হচ্ছে বড় হবে, একদিকে ছোট হবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের জুম ইন এবং জুম আউট। তো আমরা একটা ছবি আনা শিখলাম, জুম ইন জুম আউট করাটা শিখলাম। এরপরে আমরা শিখবো হচ্ছে এই যে ছবিটা। আচ্ছা, এখানে একটা বিষয় আপনাদেরকে একটু দেখাই। দেখেন ইলাস্ট্রেটরের আর্টবোর্ডটা কত বড়, একটু স্ক্রিনে খেয়াল করেন যে ইলাস্ট্রেটরের আমি এখানে আর্টবোর্ডের সাইজ নিছি কত, এখানে একটা A4 সাইজের কাগজ বা হচ্ছে ওইটার সাইজটা নিছি। কিন্তু এর বাইরে যদি জুম আউট করি, জুম আউট করলে এই যে টোটাল আর্টবোর্ডটা দেখা যাচ্ছে, এই টোটাল আর্টবোর্ডের মধ্যে আপনি চাইলে কাজ করতে পারবেন। মানে এই টোটাল যত অংশ কালো আছে এর মধ্যে ফাইল রেখে রেখে আপনি চাইলে কাজ করতে পারবেন। মানে অনেকটা ওই যে আমরা পরীক্ষার খাতায় রাফ খাতা নিতাম না, লুসনিয়াস, আর্টবোর্ড সাদাই আছে, ওই সাদা যতটুকু ওইটুকুই আপনার আর্টবোর্ড। কিন্তু এর বাইরের যতখানি দেখতেছেন এটা হচ্ছে ওয়ার্ক স্পেস ইলাস্ট্রেটর। আপনি চাইলে ওই জায়গাগুলোতে রাফ করতে পারবেন। বোঝা গেল? আমি যদি কন্ট্রোল জিরো দেই, কন্ট্রোল জিরো লেখেন, কন্ট্রোল জিরো, এটা হচ্ছে ফিট স্ক্রিন। আপনার এগুলো জানা আছে? তাহলে এটা তো আপনারও জানা দরকার ছিল। কাগজ কলম ইয়ের থেকে নিয়ে নেন, ভাইয়ার থেকে, এটা আপনারও কাজে লাগবে যেহেতু আপনি, এটা হচ্ছে ফিট স্ক্রিন। হ্যাঁ, কাগজ নিয়ে নেন, নিয়ে একবারে জুম ইন জুম আউট এটা তো পারেন, কিন্তু এগুলো লেখেন। এখন এই ফিট স্ক্রিন আমার কেন লাগবে? ফিট স্ক্রিন লাগবে হচ্ছে আমি যখন কাজ করব, কাজ করতে করতে আমি এপাশে যাচ্ছি ওপাশে যাচ্ছি বা এরকম, আমার এই ডিজাইনটা আরো ধরেন 10টা আছে। ওকে,
এই যে পুরোটা দেখা যাচ্ছে, এই পুরোটা হচ্ছে ওয়ার্ক স্পেস। এই কালো যতটুকু অংশ, এই পুরোটা কি ওয়ার্ক স্পেস। আপনি চাইলে পুরো অংশটার মধ্যেই কাজ করতে পারবেন, যে কোনো ধরনের টুলস প্লে করতে পারবেন। কিন্তু আপনার অ্যাকচুয়াল ওয়ার্ক যেটা এরিয়া যেটা আমরা নিচ্ছি, সেটা কিন্তু হচ্ছে এইটুকু, এই সাদা যতটুকু দেখা যাচ্ছে। এখন এই বাইরের অংশগুলো ইলাস্ট্রেটরে থাকার সুবিধাটা কি? আপনি যখন একটা ফাইল নিয়ে কাজ করবেন, এই যেমন আমি একটা ডিজাইন করব, একটু আগে আমি বাইরে থেকে একটা ইমেজ এনে যে ট্রেস করলাম, ভেক্টরটা বানাই ফেললাম, এই ভেক্টরটা কিন্তু আমার এটার মধ্যে বসে বানাইতে হচ্ছে না, ওটা আমি বাইরে, এটার বাইরে যে এতখানি জায়গা আছে, আমি যদি এই কর্নারে গিয়েও এখানে বসে বসে যদি আমি ভেক্টরটা বানাই, তাহলে ওইরকম আরো 10টা ভেক্টর কিন্তু এই একই ফাইলের মধ্যে বসে বসে আমি বানায়া ওইটাকে আবার টেনে আমি আমার আর্টবোর্ডের মধ্যে এনে আমি ডিজাইনটা তৈরি করতে পারি। বোঝা গেল? তো সেই জায়গাটাতে আপনি যাবেন কিভাবে? এই জুম ইন জুম আউটের মাধ্যমেই তো যাবেন। না, ফিট স্ক্রিন আলাদা একটা জিনিস, আমি বোঝাচ্ছি। ফিট স্ক্রিন হচ্ছে আমি এখন এতগুলো ফাইলের মাঝখানে এই ফাইলটা নিয়ে কাজ করতেছি, এটা আমার কোনো একটা এলিমেন্ট ফাইল যেটা আমি মডিফাই করে এনে ডিজাইনের মধ্যে দিব একটু পরে, কিন্তু আমার মেইন আর্টওয়ার্ক তো রয়েছে অন্য জায়গায়। মেইন আর্টওয়ার্ক তো আমার অন্য, আমি তো অন্য এক কর্নারে চলে আসছি। এখন আমি যদি সেখানে যেতে চাই, তাহলে আমাকে ম্যানুয়ালি যেতে হলে এইভাবে কন্ট্রোল মাইনাস প্রেস করে করে তারপর সেটাকে খুঁজতে হবে যে সে কোথায় আছে। দেন তার ওই পয়েন্টে গিয়ে আমাকে আবার প্লাস করে করে জুম করে করে তার কাছে যেতে হবে। কিন্তু হ্যাঁ, কিন্তু সেই কাজটাই কিন্তু আমি খুব সহজে করতেছি। কিভাবে করতেছি? আমি এখন আসি হচ্ছে এইখানে, এখানে আসি। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল 0 প্রেস করি, এটা হচ্ছে ফিট স্ক্রিনের শর্টকাট, তাহলে সে আমাকে নিয়ে যাচ্ছে কোথায়? আমার আর্টবোর্ডের কাছে। তো আমার তো এরকম এলিমেন্ট নেওয়ার জন্য আমরা একটা ডিজাইনের মধ্যে 100টা এলিমেন্টও থাকতে পারে। একটা স্টার থাকলো, একটা ফ্লাওয়ার থাকলো, প্রত্যেকটা এলিমেন্ট আমার আর্টবোর্ডের চারপাশে ছড়ানো অবস্থায় আছে। তো আমি তো বারবার আমাকে ওই স্ক্রিনে যেতে হবে, বারবার ওখানে যেতে, তখন আমি কি করব? তখন আমি এই শর্টকাটটা ইউজ করবো। সাপোজ আমার এই আর্টবোর্ডের ওই কর্নারে আছে হচ্ছে একটা এলিমেন্ট, ধরে নেন আমার এই কর্নারে আছে একটা স্টার। তো দেখাই, এখানে আমার এই একটা স্টার আছে যেটা কালার হচ্ছে ইয়েলো, আর এই কর্নারে আছে হচ্ছে একটা স্টার যেটার কালার হচ্ছে রেড, এই কর্নারে একটা স্টার আছে যেটার কালার ব্লু, এখানে একটা স্টার আছে যেটার কালার সাদা, সাদা না কালো দেই কারণ আমাদের আর্টবোর্ড সাদা। এখন আমার তো মেইন স্ক্রিন হচ্ছে এখানে আমি ডিজাইনটা করব। এখন আমি এখানে কিছু একটা লিখলাম, সাপোজ এগুলো কিভাবে লিখতে হয়, প্রত্যেকটা টুলস সিকোয়েন্স অনুযায়ী আসবে, আমি জাস্ট একটু বোঝানোর ক্ষেত্রে। এখন আমি এটা লিখছি, এটার পাশে আমি কি করব, ধরে নেই যে আমাদের যে ইয়েলো কালারের স্টারটা আছে এটা একটা আলাদা এলিমেন্ট, এটা ধরে নেন একটা অন্য জাতের ফুল, সবুজটা অন্য একটা জাতের ফুল, লালটা অন্য একটা জাতের ফুল। এখন আমি তখন কি করব, আমি সেখানে যাব কিভাবে? একটু আগে আমি প্রথমেই কি শিখছি, জুম ইন জুম আউট। এখন এই পুরো ওয়ার্ক স্পেসটা দেখতে হলে আমাকে কি করতে হবে, এখান থেকে জুম আউট করে বের হয়ে আসতে হবে না? তো আমি কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল স্পেস ধরে আমি জাস্ট জুম আউট করে ফেললাম, দেখেন এক ক্লিকে আমি চলে গেলাম আমার এই ইয়েলো স্টারের কাছে। এখান থেকে আমি কন্ট্রোল-C দিয়ে এটাকে কপি করলাম, আমরা তো জানি কন্ট্রোল-C কপি। এখন আমি সাথে সাথে চলে আসলাম কন্ট্রোল-0 দিয়ে ফিট স্ক্রিন, সি দিয়ে কপি করলাম ফাইলটাকে। কন্ট্রোল-C, এটা তো বেসিক কমান্ড কম্পিউটারে, তাই না? এখন আমি এখানে এসে এটার উপরে একটা ক্লিক করলাম, এই আর্টবোর্ডের উপর জাস্ট ক্লিক করে কন্ট্রোল-V দিয়ে দিলাম, পেস্ট, কপি পেস্ট। এখন আমার কিন্তু এটা এখানে চলে আসছে। আমি এখন এটাকে, আমি কি বলছি যে কিবোর্ড থেকে শিফট এবং অল্টার, হয় শুধুমাত্র শিফট প্রেস করলে যে কোনো একটা কর্নার থেকে ড্র্যাগ করলে ছোট হবে, কিন্তু আমি যদি যে কোনো একটা ফাইলকে, যেমন এই ইমেজটা আছে, এটাকে যদি আমি কর্নার থেকে জাস্ট ড্র্যাগ করি, এটা কিন্তু নির্দিষ্ট রেশিও অনুযায়ী ছোট হচ্ছে না। এই ফাইলটা ছিল একরকম, দেখেন এটা এখন চ্যাপ্টা হয়ে যাচ্ছে কাস্টম। কিন্তু এই ফাইলের যে কোয়ালিটিটা আছে, যত জায়গায় যে পরিমাণ ব্যাপ্তি আছে, ওই অনুযায়ী যদি আমি এটাকে ছোট করতে চাই, তাহলে কিবোর্ড থেকে শিফট প্রেস করে যে কোনো একটা কর্নার থেকে যদি আমি ছোট বড় করি,
ওই নির্দিষ্ট রেশিও অনুযায়ী ছোট বড় হবে। শিফট। আর যদি শিফট অল্টার প্রেস করি, শিফট এবং অল্টার একসাথে ধরে আমি যদি ড্র্যাগটা করি, তাহলে সেন্টার পয়েন্ট থেকে ছোট বড় হবে, মানে চারদিক থেকে সমানভাবে ছোট হবে, চারদিক থেকে সমানভাবে বড় হবে। যেমন আমি শিফট এবং অল্টার ধরে এই যে ড্র্যাগ করলাম, দেখেন চারদিক থেকে সমানভাবে ছোট হয়ে গেল, আবার চারদিক থেকে সমানভাবে বড় হয়ে গেল। কিন্তু আমি যদি এটা ফ্রি হ্যান্ডে করতে চাই, দেখেন চ্যাপ্টা হয়ে গেছে। কোয়ালিটি কিন্তু কেমন হয়ে গেছে, একদিকে লম্বা বেশি, একদিকে চওড়া কম হয়ে গেছে। সো হ্যাঁ, শুধু শিফট প্রেস করলে যে কোনো একটা কর্নার থেকে নির্দিষ্ট রেশিও অনুযায়ী ছোট হবে, কোয়ালিটি ঠিক থাকবে। আর যদি শিফট অল্টার আমরা প্রেস করি, তাহলে সেন্টার পয়েন্ট থেকে চারিদিক থেকে সমানভাবে, মানে আলাদাভাবে আমাকে পরে অ্যালাইন করে নিতে হচ্ছে, সেন্টার থেকে আমি পাচ্ছি। অল্টার অল্টার প্রেস করে আমি যদি ড্র্যাগটা করি, যেমন আমি স্টারের উদাহরণটা দিয়ে বুঝাই। দেখেন আমার স্টারটা এখন কি অবস্থায় আছে, যে অবস্থায় থাকুক এটাকে আমি একটা কপি করে রাখবো পাশে। কপি করার একটা শর্টকাট টেকনিক বলে দিই। এই যে মুভ টুল দিয়ে আমি এটাকে ধরছি, কিবোর্ড থেকে অল্টার প্রেস করো, অল্টার প্রেস করে ধরে দেখেন আমি যখন মুভ টুল যখন সিলেক্ট আছে, এই যে মুভ টুল দিয়ে সিলেকশন টুল দিয়ে আমি যখন এটাকে ক্লিক করলাম, এই আইকনটার দিকে তাকান, মানে এইটার দিকে, এটার কিন্তু একটা নির্দিষ্ট অবস্থা আছে। যখনই আমি অল্টার প্রেস করব, দেখেন আইকনের সাথে আরেকটা আইকন কিন্তু যুক্ত হয়ে গেছে। অল্টার প্রেস করার আগে এরকম ছিল, অল্টার প্রেস করার পরে চেঞ্জ হয়ে গেছে। এই অল্টার প্রেস করে আমি যদি জাস্ট এটাকে ধরে ক্লিক করে পাশে নিয়ে আসি, তাহলে ওইটার হুবহু একটা কপি চলে আসবে। এখন কপি লাগবে কেন? কপি লাগবে যখন আমি একটা অবজেক্ট বা কোনো একটা ডিজাইনকে ক্রিয়েট করব, যতটুকু পর্যন্ত আমি ক্রিয়েট করছি ওইটার উপরে যখন মডিফিকেশন আনবো, ওইটার একটা কপি আমাকে আলাদা করে রাখতে হবে। কারণ এটাকে মডিফাই করতে গিয়ে কোনো অংশ যদি কম বেশি হয়ে যায়, তাহলে তো আমাকে আবার ওইটা তৈরি করা লাগবে। বোঝা গেল? যদিও আন্ডো রিডো যে অপশন গুলো আছে, আন্ডো করে পিছনে এসে এসে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আন্ডো রিডো হবে, তারপরে কিন্তু আর হবে না। কিন্তু আমি যদি এটাকে অল্টার করে রাখি, যেহেতু আমাকে ইলাস্ট্রেটর এত বড় একটা ওয়ার্ক স্পেস দিচ্ছে আমার নির্দিষ্ট কাজের বাইরে, তাহলে আমি যদি এরকম ফাইল 3টা 4টা 5টাও কপি করে রাখি, আমার তো কোনো সমস্যা নেই, আছে? হ্যাঁ, অল্টার প্রেস করে আমরা চাইলে কপি করতে পারবো। এখানে আরেকটা আপনাদেরকে সিক্রেট বলে দিই, এটা খুবই একটা মজার জিনিস। সেটা হলো, আমি যদি কোনো একটা কমান্ড ইলাস্ট্রেটরকে দেই, যেমন আমি এখান থেকে ইলাস্ট্রেটরকে কি করলাম, একটা স্টার ড্র করলাম, ড্র করে আমি স্টারে একটা কালার দিয়ে দিলাম। দেখেন এটা খুবই মজার একটা জিনিস। এখন ইলাস্ট্রেটরকে আমি এই যে এখানে স্টারটা রেখে এটাকে ধরে আমি অল্টার প্রেস করে একটা স্টার নিয়ে আসলাম এই যে পাশে, মানে কপি। এই অবস্থায় থাকার পরে আমি যদি বাইরে কোথাও ক্লিক না করি, ক্লিক করি না এখন পর্যন্ত বাইরে আর কোথাও, এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি, ওইটাকে বলা হয় ডুপ্লিকেট। ওই কমান্ডটাকেও ডুপ্লিকেট করবে। তো আগের কমান্ড কি ছিল, এই স্টারটাকে এতটুকু নির্দিষ্ট দূরত্বে কপি করা, এই পর্যন্ত তো ওই কমান্ডটা ওর কাছে সেভ করা আছে, তার পরে আমি তো আর কোনো কমান্ড দেইনি। তো আমি যদি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে দেখেন ও নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী একটা একটা ফাইল কিন্তু জেনারেট করতে হবে যতক্ষণ আমি করব কন্ট্রোল ডি, কিন্তু নেক্সট কোনো কমান্ড দেওয়ার আগ পর্যন্ত। আবার এই সেম কমান্ডটা, মানে এটা হচ্ছে জাস্ট কমান্ডটাকে কপি করবে। যেমন আমি এখানে একটা স্টার নিয়ে আসছি, স্টারের কালার দিলাম লাল, লাল কালারের একটা স্টার দিলাম। এখন এর আগে আমার কমান্ড ছিল এখান থেকে এই পাশে, এখন আমি এই কমান্ডটা দিব এখান থেকে এখানে। এখন আমি আর অন্য কোনো কমান্ড, আচ্ছা সরি এটা হয় নাই, এই দিলাম। এখন আমি আর অন্য কোনো কমান্ড ইলাস্ট্রেটরে দেইনি। এই অবস্থায় আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিতে থাকি, দেখেন ওই নির্দিষ্ট অনুযায়ী, ওই দূরত্ব অনুযায়ী কিন্তু এইভাবে আমাকে ফাইলটা জেনারেট করতে থাকবে। এই লিমিটেশন মানে এইখানে কিন্তু ফটোশপে এই একই কাজ অনেক কাজই করা যায়।
কিন্তু ফটোশপে এই কাজগুলো করার মধ্যে কিন্তু অনেক সীমাবদ্ধতা। কিছুটা আপনাদেরকে পার্থক্য বলি, যেমন ফটোশপে আপনি যদি যে আর্ট বোর্ডটা নিবেন ওইটার বাইরে আপনি কোনো ফাইল নিতেই পারবেন না, রাখবেই না। ওকে, কিন্তু ইলাস্ট্রেটরে কিন্তু এই টোটাল ওয়ার্ক স্পেসটা আপনি ইউজ করতে পারতেছেন। তো এখন আমরা বুঝলাম যে আমাদের ফিট স্ক্রিন কেন কাজে লাগবে। ডুপ্লিকেটের কমান্ডটাও আমরা শিখলাম। কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটা বেসিক কমান্ড। এখন হচ্ছে আন্ডু রিড। আমি একটা কাজ করলাম, এই স্টারটাকে আমি দিলাম হচ্ছে এই কালার, এটাকে আমি দিলাম এই কালার, এই কালার। এখন আমার কিছুক্ষণ পরে মনে হলো যে না, আমার পিছনের অবস্থায় ভালো ছিল, তিনটা এক কালার ছিল, ওইটাই আমার ভালো ছিল। তখন এটাকে আমার ফাইল থেকে আমি যদি এডিটে যাই, এডিট থেকে দেখেন উপরের অপশনটাই হলো আন। একটু স্ক্রিনে দেখেন, এডিট থেকে কোথায়, ফাইলের পাশে যে এডিট অপশন, এডিটের সব থেকে উপরের অপশনটাই কি আনডো, তারপরে আসে হচ্ছে রিডো। তো রিডো হচ্ছে যে অবস্থায় আছে এখান থেকে পিছনে ফিরে আসছে, আসার পরে আবার মনে হলো যে না ওই অবস্থায় ভালো ছিল পরেরটা। তো আপনার আনডো করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড, এটা আমরা কমন একটা কমান্ড আমরা জানি যে কন্ট্রোল জেড দিলে কি হবে, আনডো হবে। সো এটাও লিখে রাখতে পারেন যে কন্ট্রোল জেড দিলে যে আমার আগের অবস্থায় ফিরে আসলো। রিডো যদি দিতে চাই শিফট কন্ট্রোল জেড, আবার পরের অবস্থায় ফিরে গিয়ে শিফট কন্ট্রোল প্লাস জেড, ওটা হচ্ছে রিডো। আন্ডো লেখেন, আন্ডোর পরে রিডো লেখেন, জেড। আর শিফট কন্ট্রোল জেড হচ্ছে রিডো। ওকে, এরপরে ইলাস্ট্রেটরে যখনই আমরা কাজ করতে যাব, আমরা সরাসরি যেই আর্টবোর্ডটা পাবো এই আর্টবোর্ডের উপরে আমরা কখনো কাজ করব, আমরা কি করব, এই সেম সাইজের একটা আর্টবোর্ড নিয়ে নিব। আর্টবোর্ড না, একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব, মানে এটার উপরেও কাজ করা যাবে, কিন্তু এখন এটা আছে সাদা অবস্থায়। কিন্তু আমি যে ডিজাইনটা ক্রিয়েট করব সেই ডিজাইনটার হচ্ছে ব্যানার বা ব্যাকগ্রাউন্ডের কালারটা থাকলো অন্য কিছু, কালো থাকলো, ব্লু থাকলো, বা যেটাই থাকলো। তো সেক্ষেত্রে সাধারণত আমরা টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে আমরা যেটা করি, টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে বা ইলাস্ট্রেটরে কাজ করার ক্ষেত্রে যেই আর্টবোর্ডটা আমরা নিই, ওই আর্টবোর্ডের সাইজে একটা রেক্টেঙ্গেল নিয়ে ওইটাকে এটার সাথে অ্যালাইন করে লক করে সেটার উপরে আমরা কাজটা করি। পুরো প্রসেসটা আপনাকে বোঝাচ্ছি। যেমন আমি ফাইল থেকে নতুন একটা ফাইল ওপেন করবো এখন নতুন কাজের জন্য। তো আমি কি করলাম, এখান থেকে ইঞ্চি আছে, ওকে ফাইন, বা আমি পিক্সেলে চলে আসি বা ইঞ্চিতে যেটাই হোক। আমি এখান থেকে কি করলাম, আমার আর্টবোর্ডের সাইজ 3000, 3000 পিক্সেল লম্বায়, চওড়ায় নিলাম 3000 পিক্সেল। এখানে আর্টবোর্ড কয়টা হবে, একটাই হবে, আর কোনো কিছু আমি চেঞ্জ না করে আমি এখান থেকে ক্রিয়েট দিয়ে দিলাম। এই হচ্ছে আমার আর্টবোর্ডের সাইজ। আর এই বাইরে হচ্ছে আমার ওয়ার্ক স্পেস, যেটা বলছি যে এটা প্রতিটা ফাইলেই আপনি পাবেন, কোনো সমস্যা নেই। এখন এইটার উপরে আমি কাজ করব না, আমি কি করব, এটার উপরে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব। কোনটা ওয়ার্ক এটা তো জুম আউট করলেই দেখা যায়, টানা লাগে না, এমনিতেই ওই অনুযায়ী রেশিও অনুযায়ী চারপাশে দিয়ে দেয়, জুম আউট করলে দেখা যায় আর কি পুরো। ওটার জন্যই তো আমাদের ফিট স্ক্রিনটা লাগবে, যে আমি কন্ট্রোল জিরো দিলেই যেন আমাকে আবার সরাসরি আমাকে ওয়ার্ক স্পেসে নিয়ে আসে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব, এখান থেকে রেক্টেঙ্গেল টুল, এই টেক্সটের নিচে এই রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে আমরা এখান থেকে একটা ক্লিক করব। ক্লিক করলেও আমাকে এরকম, এটাকে বলে পপ আপ উইন্ডো, একটা পপ আপ মেনু বা পপ আপ উইন্ডো দিবে। আপ, পপ আপ, হ্যাঁ, যেটা আমার উইন্ডোর উপরে ওপেন হচ্ছে ওটাকে পপ আপ উইন্ডো বলে। তো আপনি এখানে আমি কি করলাম, আমি তো জানি 3000 আমার সাইজ ছিল, তো আমি 3000 দিলাম, এখানে দিলাম 3000। হ্যাঁ, এই যে আমার রেক্টেঙ্গেলটা চলে আসলো। এখন আমি যদি জুম আউট করি, এখন এটা আমি হচ্ছে আমার যে আর্টবোর্ডটা, এটা কালার রাখবো আমি হলো ব্ল্যাক। তো আমি এখান থেকে
ব্ল্যাক কালারটা দিলাম, এই কালার এগুলো কিভাবে খুঁজে পাবেন এগুলো আমি ক্লাসের মধ্যে দেখাবো, টোটাল সেটিংসটাই দেখাবো একটা দুইটা ক্লাসের মধ্যে, যে এই কালার গুলো কিভাবে সাজাবেন, হারাই গেলে সেটা সেটিংস থেকে কিভাবে নিয়ে আসবেন। ওকে, মানে বেসিকটা বোঝাই একটু কঠিন। মানে আগামী 10টা ক্লাস আপনার হচ্ছে পড়াশোনাটা করতে হবে অনেকটা আমাদের শেখার মতো, যেখানে প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট। কারণ আপনি দেখবেন যে আমি এক একটা ফাংশনের ভিতর থেকে সেটার মেনু, সেই মেনু থেকে সাব মেনু অনেক ডিটেলসে চলে যাচ্ছে। সো ওই জিনিসগুলো আপনার প্রতিদিন একটু পড়াশোনা করতে হবে। যদি ইলাস্ট্রেটরের পুরো বেসিকটা আপনি একবার বুঝে যান, তারপরে ডিজাইন করাটা, ডিজাইনের কনসেপ্ট আলাদা। এটা হলো ধরেন অনেকটা ওই যে আহ, যারা ফুল খোদাই করে তাদেরও কিন্তু ওই তাদের যে অস্ত্র বা টুলস ওইটা প্লে করার একটা আর্ট আছে, কিন্তু কিভাবে ধরবে, কিভাবে হাতুড়ি দিয়ে বাড়ি দিবে, কত জোরে দিবে, এই ব্যাপারগুলো কিন্তু অনেকটা ওরকম। তো এটা আপনি যত ভালো শিখবেন এটা আপনার জন্য তত ভালো হবে। তো যেখানে ছিলাম যে আমি আর্টবোর্ডের সাইজ অনুযায়ী আমি হলো এইটাকে নিয়ে নিলাম রেক্টেঙ্গেল। এখন এটাকে তো আমার সোজাসুজি এখানে বসাইতে হবে। সেটা কিভাবে বসাবো? এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। লেখেন, অ্যালাইন করা, নির্দিষ্ট একটা ইয়ে অনুযায়ী সাজানো। এটাকে আমি নিয়ে আসছি, এখন আমি এটাকে অ্যালাইন কিভাবে করব? অ্যালাইন করার ক্ষেত্রে এখানে দুইটা বিষয় আমাকে মাথায় রাখতে হবে। প্রথমত আমি অ্যালাইন পাবো কোথায়, অ্যালাইনের অপশনটা কোথায় পাবো? অ্যালাইনের অপশনটা পাবো হচ্ছে যখন আমি কোনো একটা অবজেক্ট এখান থেকে ধরবো, যদি মাল্টিপল অবজেক্ট ধরি, মানে দুইটা অবজেক্টকে যদি ধরি, এগুলো হচ্ছে এক একটা অবজেক্ট, একটা রেক্টেঙ্গেল হোক, একটা স্টার হোক, একটা লেখা হোক, ইলাস্ট্রেটরের আর্টবোর্ডের উপরে এটাকে ইলাস্ট্রেটর একটা অবজেক্ট হিসেবে কাউন্ট করে। তার কাছে সবকিছুই অবজেক্ট, একটা ছবিও অবজেক্ট। সো আমি এখান থেকে যখন এটাকে মাল্টিপল করলাম, এই দুইটাকে যদি ধরি, দেখেন একটু মেনু বারের দিকে তাকান, এটাকে বলা হয় মেনু বার। প্রত্যেকটা সেটিংস এর সাথে সাথে, মানে টুলস এর সাথে সাথে ওটা চেঞ্জ হবে, একরকম থাকবে না। এটা তো ফিক্সড। এটার পরের যে বারটা, এই মেনু বারটা দেখবেন প্রতিটাতে চেঞ্জ হচ্ছে, একটু খেয়াল করেন। যখন আমি একটা ইয়া ধরলাম, যখন আমি একটা অবজেক্ট ধরলাম, তখন আমার মেনু বার দেখেন কি অবস্থায় আছে। এখানে অনেক কিছু লেখা আছে, অনেক কিছু দেখাচ্ছে। কিন্তু যখনই আমি দুইটা অবজেক্ট ধরলাম, এখন দুইটা অবজেক্ট ধরবো কিভাবে? সব অবজেক্ট তো আমি ড্র্যাগ করে এভাবে ধরতে পারবো না। মাল্টিপল অবজেক্ট কিভাবে ধরবো? মাল্টিপল অবজেক্ট ধরবো হচ্ছে একটা অবজেক্ট ধরার পরে কিবোর্ড থেকে শিফট প্রেস করে আরেকটা অবজেক্টে ক্লিক করলে মাল্টিপল অবজেক্ট ধরা যাবে। শিফট প্রেস করে আরেকটা অবজেক্ট ক্লিক করলে মাল্টিপল অবজেক্টটা ধরা যাবে। যেমন এখানে আরেকটা আছে, আরেকটা আছে। এই আমি একটা অবজেক্ট ধরলাম, এখন এইটাকে ধরলে তো ওইটা সিলেকশন চলে যাচ্ছে। যদি আমার ড্র্যাগ এরিয়ার মধ্যে থাকে, যে আমি একসাথে ড্র্যাগ করে পাচ্ছি, সেটা ভিন্ন কথা। কিন্তু একটা ডিজাইনের মধ্যে তো অনেক এলিমেন্ট থাকবে, যে এই কর্নারে একটা এলিমেন্ট, আবার অন্য ওই ডিজাইনের অন্য কর্নারে একটা এলিমেন্ট, সেটাকে আমি একসাথে মার্জ কিভাবে করবো, একসাথে ধরবো কি? তখন আমাকে কি করতে হবে? একটা অবজেক্ট ধরে কিবোর্ড থেকে শিফট প্রেস করে আরেকটা ক্লিক করলাম, আরেকটা ক্লিক করলাম, আরেকটা করলাম, তখন আমার মাল্টিপল অবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। এখন যখন আমি একটা অবজেক্ট ধরলাম, দেখেন মেনু বারের দিকে তাকান, এখানে কিন্তু কিছু কিছু অপশন আছে। কিন্তু যখনই আমি মাল্টিপল অবজেক্ট ধরলাম, তখন দেখেন এখানে টোটাল একটা অ্যালাইনমেন্টের প্যানেল দিয়ে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে অ্যালাইনমেন্টের আইকন, কিভাবে অ্যালাইন করবেন। তো অ্যালাইনমেন্টটা শেখার জন্য আমাদেরকে যেতে হবে উইন্ডোতে। এটা একটা সেটিংস, আমি বলে দিই, এটা একটু খেয়াল করেন। আপনি যখনই, যেমন এগুলো এগুলো হচ্ছে এক একটা টুলস, টুলস এর জন্য এগুলো হচ্ছে মেনু। এই মেনুর মধ্যকার যে ইন্টারনাল যে অপশন গুলো, ওগুলোকে বলা হয় সাব মেনু। তো আমরা এগুলোকে এক একটা মেনু ধরতে পারি। এই যে দেখেন, সোয়াচ, এগুলোকে প্যানেল বলা হয়। সোয়াচ প্যানেল, কালার প্যানেল, লেয়ার প্যানেল, ট্রান্সপারেন্সি, পাথফাইন্ডার, ক্যারেক্টার, টেক্সট, ফন্ট, যেটাই হয়। এখন এই কোনো একটা প্যানেল যদি হারায় যায়, কাজ করতে বসছেন, হঠাৎ করে দেখছেন এই প্যানেলটা খুঁজে পাচ্ছেন, তখন সেই প্যানেলটাকে কোথায় খুঁজে পাবেন? কোন অপশন থেকে আপনি গিয়ে নিয়ে আসবেন এবং এটাকে সাজাবেন কিভাবে? প্রথমত, যেমন আমরা 9-10-এ যখন অঙ্ক করতাম সাইন্টিফিক ক্যালকুলেটর, ওটা কিন্তু একটা মুড দেওয়া থাকে। মুড চেঞ্জ করা যায় না সাইন্টিফিক ক্যালকুলেটরে? এই ইলাস্ট্রেটরটা কিন্তু যারা অ্যানিমেশন করে তাদের জন্য, যারা ড্রয়িং করে তাদের জন্য,
তারপর অ্যানিমেটেড ভিডিও যারা বানায়, কার্টুন ভিডিও, তারাও কিন্তু এটাতেই ড্রয়িং করে ওগুলোকে মার্জ করে করে সেটার সাথে সাউন্ড অ্যাড করে কিন্তু এটা থেকে কাজ করানো। তো দেখেন আমি যখন ইলাস্ট্রেটরে ঢুকলাম, এই উপরে একটু খেয়াল করেন যে এখানে এখানে ক্লিক করলে দেখেন অটোমেশন, এসেনশিয়াল, এসেনশিয়াল ক্লাসিক, লেআউট, পেইন্টিং, প্রিন্টিং, ট্রেসিং, টাইপোগ্রাফি, ওয়েব, অনেকগুলো মুড কিন্তু চলে আসছে। আমরা যে ডিজাইন করব এই ডিজাইনের জন্য মুড কি থাকবে? এই ডিজাইনের জন্য মুড থাকবে এসেনশিয়াল ক্লাসিক। আমরা এসেনশিয়াল ক্লাসিকটাতে ক্লিক করলে এইভাবে আমার টুলস প্যানেলটা শো করবে। এখন দেখেন এখানে টুলস প্যানেলটা কিন্তু একটু সংকুচিত হয়ে গেছে। এটাকে আমি বড় করব কিভাবে? এই যে ছোট্ট একটা চিহ্নর মতো আছে, এখানে ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। হ্যাঁ, আবার হচ্ছে কি আমি কাজ করতেছি, কাজের মাঝখানে হঠাৎ করে একটা ক্লিক করছে, ক্লিক করে এটা আলাদাভাবে বের হয়ে আসছে। এখন তো আমার কাছে মনে হবে যে এক ফাইলের মধ্যে বা আমার এক ইলাস্ট্রেটরের মধ্যে দুইটা ফাইল, এটা এখন বের হয়ে আসছে, এটাকে এখন রাখবো কোথায়? অথচ এই ফাইলটার মধ্যে আপনার জরুরি অনেক কিছু আছে। এখন বলতে পারেন আমি তো একটা ফাইল নিয়ে কাজ করলেই হয়। একটা ফাইল নিয়ে কাজ করলে সবসময় হবে না। কেন হবে না? একটু আগে আমি যখন ফ্রিপিক থেকে একটা ইমেজ নিয়ে আসছিলাম, ওইটাকে আমি যদি একটা ইপিএস ফাইল ডাউনলোড করে নিয়ে আসতাম, ইপিএস ফাইলটাকে তো আর আমি ইমেজ আকারে ওপেন করতে পারতাম। ইপিএস ফাইলটাকে কিন্তু আমার ইলাস্ট্রেটর হিসেবেই ওপেন করতে হতো, দেন ওখান থেকে একটা ফাইল নিয়ে আমি আমার ডিজাইন ইনক্লুড করতে পারতাম। তো আপনার যখন এরকম কাস্টম ফাইল চলে আসবে, অনেকগুলো ফাইল আপনার এক মানে অনেকগুলো আর্টবোর্ড আপনার একটা ফাইলের মধ্যে ওপেন, তখন আপনার এটা এরকম চলে আসছে বের হয়ে, এটা বের হয়ে চলে আসছে। এখন এটা তো আপনার জন্য একটা বাজে অবস্থা, আপনি এখন কাজ করবেন কিভাবে? এই ধরনের সিচুয়েশন হলে আমরা ফাইলটা না কেটে এই সিলেকশন টুল, এখান থেকে এই যে উপরে কালো অংশটুকু আছে, এইটাকে ধরে এভাবে টেনে নিয়ে বাইরে ক্লিক করলে কিন্তু হবে না, এখান থেকে ক্লিক করলে কিন্তু এটা আপ ডাউন করবে। এই যে কালো অংশটুকু, এটাকে ধরে নিয়ে আমি জাস্ট এই উপরের সাথে এভাবে মিলানোর চেষ্টা করবো। যখন এই ব্লু এরিয়াটা আসবে, তখন ছেড়ে দিলেই এটা মার্জ হয়ে যাবে, ফিট জায়গায় চলে। এটা কিন্তু কোনো শর্টকাট কি দিয়ে ফিট করা সম্ভব, সম্পূর্ণ কাস্টম ভাবে আপনাকে। হ্যাঁ, আবার এখান থেকে আমি এটাকে ধরে এই যে পাশের জায়গাটা আছে, এখানে আমি এটাকে ধরে এটাকে ধরলে এটা মার্জ, বুঝা গেল? এখন আমি কন্ট্রোল 0 দিলে আমার ফিট স্ক্রিন হয়ে গেল। আবার আমি অন্য একটা ফাইলেও চলে যেতে পারতেছি ইজিলি। এখন প্রথমত আমরা মুড রাখবো হচ্ছে এসেনশিয়াল ক্লাসিক, নাম্বার 1। দ্বিতীয়ত হলো এই যে আমার, হ্যাঁ শিওর শিওর, হুম, কোনটা? এই যে এগুলো, এগুলো তো মেনু না, এগুলো তো প্যানেল, একটু আগেই তো বললাম। না, এগুলো যদি আমি এসেনশিয়াল ক্লাসিকে ক্লিক করি, তখন অটোমেটিক একটা মেনু বার দেখাবে, কিন্তু ওই অনুযায়ী তো আমি কাজ করব না। এটা আমার ওয়ার্ক স্পেস, আমি আমার মতো সাজাবো। সেটাই কিভাবে সাজাবো সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। যে সাজানোর ক্ষেত্রে বা সাজানো ছিল, হারাই গেছে, কোনো একটা ক্লিক করছে বা এটা কেটে দিলাম, চলে গেছে, নাই। এখন আপনি তো কাজে বসছেন, কাজের মাঝখানে এখন আপনি কালারই খুঁজে পাচ্ছেন, সিম্বল, ব্রাশ, কোনো কিছুই খুঁজে পাচ্ছেন না, তখন কি হবে? তো কিভাবে আমরা সাজাবো, কিভাবে খুঁজে পাবো, এই পুরো বিষয়গুলোই এখন আমরা শিখব। তো ধরে নিলাম যে আমার এই অবস্থায় আছে, কিন্তু এই অবস্থায় আমি আমার আর্টওয়ার্কটাকে রাখতে যাচ্ছি না, বা এভাবে আমি কাজ করব না। এক একজনের এক এক রকম কাজ করার সিস্টেম, এখন একটাও নাই এখানে, এই কিছুই নেই। এগুলোকে কি বলা হয়? প্যানেল। এই পাশে একটা টুলস বার, উপরে একটা মেনু বার, তারপরে হচ্ছে এটা হচ্ছে মেনু বার, এই যে উপরের যেটা, এটার নিচে যেগুলো দেখাচ্ছে এটাকে অপশন বার। প্রতিটা মেনু বা প্রতিটা টুলস এর যে অপশন গুলো দেখাচ্ছে, যেমন আমি এই সিলেকশন টুলে আছি, এখানে অপশন গুলো এগুলো। আমি যখনই ম্যাজিক ওয়ান্ডে চলে যাচ্ছি সেটারও অপশন সেম, যখনই আমি পেন টুলে চলে যাচ্ছি সেটার অপশন এখন সেম দেখাচ্ছে, কারণ আমি তো কোনো অবজেক্ট নেই বা কোনো অবজেক্টের উপর কাস্টম কাজ করতেছি না। যেমন একটু আগে দেখলাম যে আমি যখনই এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি, দেখেন আমার সাথে সাথে অপশন বার চেঞ্জ হয়ে গেছে, এ টু জেড চেঞ্জ হয়ে গেছে। যখনই আমি এটার ডবল করতেছি,
যখন এই দুইটা ধরলাম সাথে সাথে আবার অপশন বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বুঝা গেল? তো এই যে পার্থক্যগুলো, এগুলো আগে আপনার বুঝতে হবে যে ইন্টারফেসের কোনটা কি নাম সফটওয়্যারের মধ্যে। তো এটা একটু মনে রাখেন যে আমরা মোড রাখবো এসেনশিয়াল, ক্লাসিক, মেনু বার কোনটা, অপশন বার কোনটা, টুলস প্যানেল কোনটা। এর পাশের যেগুলো এখন আমরা যেটা নিয়ে দেখবো এটা হচ্ছে প্যানেল। এই প্যানেল যদি হারায়, প্যানেল আমি খুঁজে পাচ্ছি না, তখন আমি প্যানেল খুঁজতে যাবো হচ্ছে উইন্ডোতে। এই যে খেয়াল করেন মেনু বারের মধ্যে উইন্ডোতে, উইন্ডোতে যদি আমি একটা ক্লিক করি, দেখেন উইন্ডোর একেবারে উপর থেকে নিচ পর্যন্ত যাই, প্রথমেই আসছে নিউ উইন্ডো। নিউ উইন্ডোর আমার দরকার নাই। এরপরে আসে হচ্ছে অ্যারেন্স, এগুলো দরকার নেই, এগুলো যেটা আছে এভাবেই থাকবে। এখান থেকে প্রথমে আসে হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোলে ক্লিক করা আছে, যার কারণে কন্ট্রোল এখানে আসে। টুলস, ডিফল্ট, ডিফল্ট মানে হলো ইলাস্ট্রেটর এই ইসেনশিয়াল ক্লাসিক মোডে যেভাবে টুলস গুলোকে সাজিয়ে রাখছে, ডিফল্ট যেটা সফটওয়্যারের সাথে দেওয়া আছে এটা এরকমই থাকবে, এখানে আমাদের কোনো কাজ নেই। এরপরে আছে দেখেন অ্যালাইন। এখন আমার অ্যালাইন করা দরকার, কিন্তু অ্যালাইনমেন্টের যে প্যানেলটা সেটাই আমি খুঁজে পাচ্ছি না। সো আমি অ্যালাইনে যদি ক্লিক করি একটা, দেখেন এই অ্যালাইনের প্যানেলটা কিন্তু চলে আসছে। এখন এই প্যানেলটাকে আমি যে নিজের মতো করে সাজিয়ে রাখবো আমার ওয়ার্ক স্পেসের মধ্যে, সেটা কিভাবে সাজাবো? এখন এই অ্যালাইন দেওয়ার সাথে সাথে অ্যালাইনের মধ্যে দেখেন পাথফাইন্ডার চলে আসছে, অ্যালাইন আসছে, ট্রান্সফর্ম আসছে, তিনটাই কিন্তু আলাদা। এই তিনটাকেও চাইলে আলাদা করা যায়। এই ট্রান্সফর্মে ধরে যদি আমি টান দিই, ট্রান্সফর্মটা শুধু বাইরে চলে আসছে, পাথফাইন্ডারটাকে টান দিলে পাথফাইন্ডার বাইরে চলে আসছে। কিন্তু ইলাস্ট্রেটর একসাথে কেন দিচ্ছে? অ্যালাইন, পাথফাইন্ডার, ট্রান্সফর্ম হয়তো কাছাকাছি একটা বিষয়, যেটা হলো আপনার কাজের ক্ষেত্রে একই জায়গা থেকে আপনার প্রয়োজন হবে। যে অ্যালাইন করলাম তারপরে কেটে ফেললাম, মানে যেটার যে কাজ সেটা তো আমরা পরে আসবো। তো সেক্ষেত্রে আপনি চাইলে এই উইন্ডো থেকে ক্লিক করার পরে প্রত্যেকটা প্যানেলের সাথে যে প্যানেলগুলো ফিক্সড করে দেওয়া হচ্ছে ওগুলোকে আপনি একসাথে রাখতে পারেন। কারণ এই প্যানেলটা কিন্তু এখানে ফিক্সড হচ্ছে না, এটা আপনার ব্রেইনে ফিক্সড হচ্ছে। আগামী 3 মাসে আপনার ইলাস্ট্রেটর প্যানেলটা কিন্তু ব্রেইনে সেট হয়ে যাবে। সেটা কেমন হবে? আপনি একটা কাজ করতেছেন, কাজের মাঝখানে আপনি অ্যালাইন খুঁজতে কখনো নিচে আসবেন না। আমার যেহেতু অ্যালাইন প্যানেলটা এই কর্নারে রাখা থাকে সবসময়, আমি কিন্তু অ্যালাইন খুঁজতে গেলে আমার হাতটা অটোমেটিক্যালি ওখানে চলে যাচ্ছে। কারণ আমার যদি টুলস খুঁজতে এরকম সময় লাগে যে অ্যালাইন কোথায় আছে, পাথফাইন্ডার কোথায় আছে, সেটা আমি একটু উইন্ডোজের মধ্যে গেলাম, তারপরে আনলাম। ওই যে একটু আগে দেখালাম ফিট স্ক্রিন কোথায় ওয়ার্ক স্পেসের এক কর্নারে, এটা যদি এই টাইমগুলো যদি আমার ফার্স্ট না হয়, তাহলে আমি ডিজাইন করবো না। আমি তো একটা ডিজাইনের জন্য টোটাল কনসেপ্ট জেনারেট করে টোটাল কাজটার জন্য আমি সময় পাচ্ছি 1 থেকে 2 ঘন্টা। সেটার মধ্যে আমি অন্তত হলো 2000 বার, তারও বেশি হবে এক একটা ডিজাইনের ক্ষেত্রে, 2000-3000 বার মাউসে ক্লিক করতেছি আর আনতেছি নিচ্ছি। মানে আমাদের ডিজাইনের যদি আপনি কোনো শর্ট ভিডিও দেখেন, যে 1 ঘন্টার একটা ভিডিওকে আমি 1 মিনিট বা 5 মিনিটে আপনাকে তৈরি করে দেখালাম ফাস্ট করে, তাহলে দেখবেন যে ওটার মধ্যে কত কিছু হয়। তো এই জিনিসগুলো তো আপনার ওইরকম রাখতে হবে। এখন আপনি যদি অ্যালাইনমেন্টটা রাখেন উপরে, যে আমি অ্যালাইনমেন্ট, পাথফাইন্ডার, ট্রান্সফর্ম এই তিনটাকে এখানে আমি রাখবো, সো আপনি রাখতে পারেন। দেন আবার আপনার মনে হলো যে না আমি এখানে অ্যালাইন রাখবো না, অ্যালাইনটা আমি নিচে রাখবো। তো এক্ষেত্রেও এই সেম, এই যে উপরের যে কালো অংশটুকু আছে এটাকে ধরে ড্র্যাগ করলে এটা মুভ করবে। ওকে। এবং এইটার সাথেও আপনি চাইলে অনেক কিছু মার্জ করে রাখতে পারবেন। যেমন আপনার এখানে পাথফাইন্ডার অ্যালাইনমেন্ট এক জায়গায় আছে, আপনি কি করলেন কালার প্যানেলটাকে এটার নিচে রাখবেন, যেহেতু আমার কালার তো লাগবে বিভিন্ন টেক্সট চেঞ্জ করতে, কালার চেঞ্জ করতে। আপনি উইন্ডো থেকে চলে গেলেন, এখান থেকে কালার, এই যে কালার, কালারে ক্লিক করলে দেখেন কালার এবং কালার গাইড দুইটা কিন্তু একসাথে চলে আসছে। এখন এই কালারটাকে আপনি কি করলেন, এটার সাথে এইটার উপরে এইভাবে ধরলে এই যে ব্লু ইয়াটা চিহ্নটা আসলে এটা মার্জ হয়ে যাবে। হ্যাঁ, একটু স্ক্রিনে খেয়াল করেন, মার্জ হয়ে গেল। এখন এখান থেকে আমার হচ্ছে আছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট আমরা, এটাও কালারেরই একটা বিষয়, দুইটা কালারকে মিক্স আপ করাটাকে গ্রেডিয়েন্টের কাজ। তো আমি গ্রেডিয়েন্টটাকে কি করলাম,
এটা নিচে রাখবেন না, এই কালার গাইডের পাশে রাখবেন। যেহেতু তিনটাই কালার সম্পর্কিত বিষয়, আমি এখান থেকে এটাকে ধরে এটার পাশে রেখে দিলাম। দেখেন তিনটা কিন্তু আমার একটা প্যানেলের মধ্যে চলে আসছে। ওকে, এখন এই পুরোটাকে যদি ধরে আমি মুভ করে, দেখেন সবগুলো একসাথে যাচ্ছে। তো আমি এভাবে করে সাজাইলাম। এরপরে এখান থেকে আমার কি কি লাগবে? আমার এখান থেকে লাগবে হচ্ছে আহ ধরে নেই যে এখান থেকে আমার যেটা ধরেন যে আপনার ব্রাশ লাগবে, এই ব্রাশটাকে নিয়ে আসলেন, ব্রাশটাকে আপনি রাখলেন হচ্ছে এটার উপরে, এই উপরে রাখলেন ব্রাশ, দেন এইটাকে ধরে আবার এটার সাথে মার্জ করে দিলেন। তখন কিন্তু এই পুরো প্যানেলটা কিন্তু মার্জ হয়ে গেল একসাথে। এরপরে আপনার এখান থেকে মানে এখানে যতই যেগুলোই আছে সবগুলোই আপনি চাইলে এখান থেকে এনে এনে মার্জ করে করে এইভাবে করে আপনারা এই প্যানেলটাকে কিন্তু তৈরি করতে পারেন নিজে থেকেই। সেইভাবে করে আপনারা তৈরি করবেন, আশা করি বুঝতে পারছেন। আবার যদি প্যানেলটা হারায়, কখনো খুঁজে পাচ্ছেন না, সেটা এইভাবে ফিরিয়ে আনতে হবে। এখন আমাদের একটা বিষয় শেখার আছে, সেটা হচ্ছে আমরা যেটা বলছিলাম যে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট আসলে কিভাবে কাজ করে আমরা অ্যালাইনমেন্টটা একটু দেখবো। দেখেন, তো যখনই আমরা অ্যালাইনমেন্ট হচ্ছে যে সারিবদ্ধ করা বা সাজানো, একটা সাপেক্ষে আর একটাকে সাজানো, বিষয়টা অনেকটা এরকম। তো অ্যালাইনমেন্টের ক্ষেত্রে এই হচ্ছে অ্যালাইনমেন্টের প্যানেল। ওকে, তো আমি প্যানেল থেকে দেখাই, অথবা আমি যদি দুইটা তিনটা অবজেক্টকে ধরি, তখন সাথে সাথে উপরে এই অ্যালাইনমেন্টের এই ইয়াটা চলে আসবে অপশন বারের মধ্যে। ওকে, এটার জন্য কোনো টুলসে ক্লিক করতে হবে না, জাস্ট দুইটা অবজেক্ট মাল্টিপল অবজেক্টকে ধরলেই সাথে সাথে অপশন বারে আমরা এই অ্যালাইনমেন্টটা পাবো। কিন্তু আমি অ্যালাইন প্যানেল থেকে দেখাই, কারণ এখানে কিছু কাজ আছে। সেটা হলো আপনাদেরটা এরকম থাকবে, এই উপরে যে তিনটা চিহ্ন আছে, এই যে একটা বার, এখানে ক্লিক করলে শো অপশন আসবে। এটা আপনারা এখনই করে নেন কম্পিউটার থেকে, মানে অথবা পরেও করে নিতে পারেন, ক্লাসের ভিডিও থাকবে। তো একটু খেয়াল করেন, এটা ভালোভাবে একটু বোঝার চেষ্টা করেন যে আমি এখান থেকে দুইটা অবজেক্ট সিলেক্ট করলে কিন্তু এখানে আমি অ্যালাইনমেন্টের ইয়াটা পাচ্ছি। কিন্তু এখান থেকে একটা কাজ করা যাবে না, সেটা হলো আমি এই অ্যালাইনমেন্টটাকে আমার আর্টবোর্ডের সাপেক্ষে করব, নাকি অ্যালাইনমেন্টটা আমি অবজেক্টের সাপেক্ষে করব। সেটার জন্য আমাকে এখান থেকে শো অপশনে ক্লিক করলে এই যে নিচে একটা অপশন শো করবে, এই নিচে যে অপশনটা শো করবে এখানে ক্লিক করলে দেখেন অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড, দুইটা অপশন দেখাচ্ছে, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড। এখন অ্যালাইন টু সিলেকশন কোন কাজে আসবে আর অ্যালাইন টু আর্টবোর্ড কোন কাজে? অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ড হচ্ছে আমার এইটাই, কন্ট্রোল জিরো দিলে যতটুকু দেখাচ্ছে এইটুকু হচ্ছে কি আমার আর্টবোর্ড। আর এর বাইরে যেটা বলছিলাম এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। এখন আমি যদি আর্টবোর্ডের সাপেক্ষে কোনো একটা অবজেক্টকে অ্যালাইন করি, এই যে অবজেক্টটা আছে এই একটা অবজেক্ট আমি ধরলাম, সাপোজ এই রেড কালার অবজেক্টটাকে আমি ধরলাম, এটাকে আমি ধরলাম। এখন এইটাকে আমি আর্টবোর্ডের সাপেক্ষে অ্যালাইন করব। প্রথমেই এখান থেকে আমার সিলেক্ট করে নিতে হবে যে অ্যালাইন টু সিলেকশন,
নাকি অ্যালাইন টু আর্ট। তো আমি প্রথমেই দিচ্ছি অ্যালাইন টু আর্ট, আর্টবোর্ডের সাপেক্ষে এখন অ্যালাইন। এইটাকে ধরার পরে আমি যদি এখান থেকে একটা হচ্ছে হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল হরিজন্টাল বলতে লম্বালম্বি ভাবে বোঝানো হচ্ছে, ভার্টিক্যাল বলতে চওড়া ভাবে বোঝানো হচ্ছে। তো আমি যদি এখান থেকে হরিজন্টালি মানে লম্বালম্বি ভাবে যদি লেফট অ্যালাইন কল্পনা করি একেবারে বাম সাইডে, তাহলে আমি এখানে ক্লিক করলে দেখেন বাম সাইডে চলে আসছে অবজেক্টটা। আমি যদি এখান থেকে সেন্টারে চলে যাই তাহলে সেন্টার, আর্টবোর্ডের সাপেক্ষে যে সেন্টার পয়েন্ট আছে সেখানে সে চলে যাচ্ছে। আবার আমি যদি রাইটে চলে আসি তাহলে রাইট। আমি যদি এখান থেকে এই মানে ভার্টিক্যাল যেটা এখান থেকে যদি আমি অ্যালাইন চিন্তা করি যে এখান থেকে টপ, দেখেন ভার্টিক্যাল টপ অ্যালাইন, তার মানে ভার্টিক্যালি যে টপ উপরের যে অংশটা আছে এখানে যদি আমি ক্লিক করি দেখেন এটা একবার টপে চলে গেছে। এই ভার্টিক্যালি যদি সেন্টারে আমি ক্লিক করি তাহলে দেখেন সেন্টারে চলে আসছে। আর যদি আমি বটম মানে নিচে যদি করি, বটম অ্যালাইন যদি করি তাহলে দেখেন নিচে চলে আসছে। এই অ্যালাইনমেন্টটা হলো কিসের সাপেক্ষে? আর্টবোর্ডের সাপেক্ষে। এটা কিন্তু কোনো অবজেক্টের সাপেক্ষে হয় না। যেমন আমি আরেকটু উদাহরণ দিয়ে আপনাদের বুঝাই। আমি একটা স্টার নিলাম, এই যে একটা স্টার, এই স্টারটা এখন এই অবস্থায় আছে। এইটাকে যদি আমি এই আর্টবোর্ডের সেন্টার অ্যালাইন একবারে কেন্দ্রবিন্দুতে চলে যায়, তখন আমি কি করব? এই হরিজন্টালি আমি সেন্টার করব, ভার্টিক্যালি সেন্টার করব। এখন এটা আমার টোটাল আর্টবোর্ডের সেন্টার পয়েন্টে আছে। এখন আমি যদি রাইট সাইডে নিতে চাই দেখেন রাইট অ্যালাইন করলাম, এটাকে ধরার পরে রাইট সাইডে চলে গেল। লেফট অ্যালাইন করলাম, লেফট সাইডে চলে আসবো। টপ অ্যালাইন করলাম, টপে চলে গেল। বটম করলাম, বটমে চলে আসলো। এটা হচ্ছে কিসের সাপেক্ষে? আর্টবোর্ডের সাপেক্ষে। এইটা হচ্ছে এই সেটিংস এর অ্যালাইন টু আর্টবোর্ড। এই সেম বিষয়টাই অ্যালাইন টু সিলেকশনের ক্ষেত্রে কিভাবে কাজ করে। অ্যালাইন টু সিলেকশনের ক্ষেত্রে কাজ করবে হচ্ছে যখন আমার মাল্টিপল অবজেক্ট থাকবে, সেই অবজেক্ট গুলো অ্যালাইন করতে হবে, একটা অবজেক্টের সাপেক্ষে আর একটা অবজেক্ট অ্যালাইন করতে হবে। যেমন এখানে আমার 4টা স্টার আছে, এই একটা স্টার এখানে আছে, এই একটা আছে এখানে, এটা আছে এখানে, এটা আছে। এটার মধ্যে এখন কোনো অ্যালাইনমেন্ট নেই। তো আমি এখন এই দুইটা স্টারকে ধরলাম, এই স্টার গুলোকে আমি এখন এদের সাপেক্ষে অ্যালাইন করব, নট আর্টবোর্ডের সাপেক্ষে। আর্টবোর্ডের সাপেক্ষে যদি করি তাহলে কি হবে? এই 4টাকে ধরলাম, এখন এখান থেকে অ্যালাইন তো আর্টবোর্ড অপশন আছে, আমি সেন্টার করে দিই দেখেন সবগুলো সেন্টারে চলে আসছে, তাই না? আমি যদি টপে করে দিই দেখেন সবগুলো টপে চলে গেছে, 4টেই এক জায়গায় চলে গেছে। এটা তো এর আগে আমরা বুঝছি। কিন্তু এটা যদি আমি এদের সাপেক্ষে করি, অবজেক্টের সাপেক্ষে করি, সেটা কখন লাগবে? আমি কোনো একটা ডিজাইন করছি, সেই ডিজাইনের একটা লাইন লেখা হচ্ছে, ধরেন টেক্সটটা হচ্ছে এরকম, এই হচ্ছে আমার টেক্সট। ওকে, এখন এরকম তো আমার টোটাল ডিজাইনের মধ্যে আরো অনেকগুলো টেক্সট আছে, থাকে না? একটা টি শার্ট বা একটা ডিজাইনের মধ্যে অনেকগুলো টেক্সট থাকে। এখন আমি হচ্ছে এটার পাশে একটা স্টার দিছি, এটার পাশে একটা স্টার দিছি, আবার হলো এটার পাশে একটা দিছি, এটার পাশে একটা দিছি। এখন এগুলোকে তো আমার অ্যালাইন করতে হবে, সমান জায়গায় তো আনতে হবে। এখন আমি যদি এগুলোকে ধরে অ্যালাইন টু আর্টবোর্ড করি, আমি তো অ্যালাইন করবো। এখন এটাকে আমি ধরে কি করলাম, অ্যালাইন টু আর্টবোর্ড করে এদেরকে সমান্তরাল জায়গায় নিব। তখন আমি যদি এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে সেন্টার করি তাহলে কি হচ্ছে? সবগুলো সেন্টারে চলে আসতেছে। এখন আমার তো প্রত্যেকটা আলাদা আলাদা করতে হবে, এক একটা লেখার সাপেক্ষে এক একটা স্টারকে তার সমান জায়গায় আনতে হবে। তখনই হচ্ছে আমার এই অ্যালাইন টু অবজেক্ট বা অ্যালাইন টু সিলেকশনের প্রয়োজনীয়তাটা আসে। কিভাবে? ধরেন এই
এখন এটাকে আমি অ্যালাইন টু অবজেক্ট কিভাবে করব? এটাকে ধরলাম, এখান থেকে আগে মুড চেঞ্জ করতে হবে, অ্যালাইন টু সিলেকশন। এটাকে ধরলাম শিফট দিয়ে, দুইটাকে ধরছি, দুইটা তো এখন আপ ডাউন অবস্থায় আছে, সাপোজ এইটাই আছে এইটাই আছে। এখন প্রথমে আমাকে এখান থেকে অ্যালাইন টু সিলেকশন করে এই দুইটাকে আমি যদি এখন ভার্টিক্যালি অ্যালাইন করি, তাহলে ওরা এক জায়গায় চলে আসবে, একটা আর একটার সাপেক্ষে। সেটা তো আর আর্টবোর্ডের সাপেক্ষে হচ্ছে না, হয় এই স্টারটা এখানে চলে আসবে, না হলে এই স্টারটা এখানে চলে আসবে। এ তো আর এখন আর্টবোর্ডের সাপেক্ষে যাবে, অবজেক্টের সাপেক্ষে যাবে। সো আমি এখন এই যে ভার্টিক্যালি অ্যালাইন করলাম, দেখেন দুইটা এক জায়গায় চলে আসছে। আসার পরে আমি কি করলাম, এই দুইটাকে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করলে কি হবে, দুইটা একসাথে ধরা যাবে। লেখেন কন্ট্রোল প্লাস জি, গ্রুপ। শিফট কন্ট্রোল প্লাস জি, আনগ্রুপ। ওকে, এখন আমি কি করলাম, এই দুইটাকে গ্রুপ করে ফেললাম, কন্ট্রোল জি দিলাম, গ্রুপ হয়ে গেল। গ্রুপ হলে কি হচ্ছে, দুইটা একটা হয়ে গেছে। দুইটাকে ধরে কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল। এখন আমি কি করব, এইটা একটা এইটা একটা, এখন তো ইলাস্ট্রেটরের কাছে এইটা একটা অবজেক্ট, এইটা একটা অবজেক্ট। যেমন এই অবজেক্টের মধ্যে প্রত্যেকটা লেখা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট, এস এইচ আই প্রত্যেকটা কিন্তু আলাদা, কিন্তু গ্রুপ থাকার কারণে কিন্তু এটাকেও একটা অবজেক্ট হিসেবে ধরতেছি। তো এখন যদি আমি আবার এই দুইটাকে একসাথে ধরি, ধরে যদি আমি এখান থেকে কি করলাম, ভার্টিক্যালি অ্যালাইন করলাম, তাহলে দুইটা এক জায়গায় চলে আসলো, এক রেখার মধ্যে। এখন যদি এই দুইটাকে ধরে আমি আবার সেন্টার অ্যালাইনটা করে দিই, তাহলে দুইটা নির্দিষ্ট দূরত্বে কিন্তু চলে গেল। বোঝা গেল, গ্রুপের সাপেক্ষে। তো এখন আমার কিন্তু এটা একটা প্রপার অ্যালাইনমেন্ট হলো। এখন এই অ্যালাইনমেন্টটাই যদি আমি এরকম মাল্টিপল অবজেক্টের, এটা যদি অ্যালাইন টু আর্টবোর্ড করতাম, তাহলে তো আর্টবোর্ডের সাপেক্ষে দিলে সব উপরে চলে যেত, 10টা অবজেক্ট থাকলে 10টাই এক জায়গায় চলে যেত। তার মানে আমার এই ছোট ছোট কাজের ক্ষেত্রে অ্যালাইনমেন্টের জন্য অ্যালাইন টু সিলেকশনটাও সমানভাবেই জরুরি। বোঝা গেল, এই হচ্ছে অ্যালাইনমেন্ট। এখন অ্যালাইন টু সিলেকশনের ক্ষেত্রে আমি যদি এই দুইটাকে ধরে লেফট অ্যালাইন করি, তাহলে কি হচ্ছে, দুইটাই লেফটে চলে যাচ্ছে। মানে এই দুইটা সিলেকশনের তুলনায়, দুইটা সিলেকশনের জায়গা থেকে, যেহেতু এটা আর্টবোর্ডের সাপেক্ষে না, এইটার লেফট পয়েন্ট হচ্ছে এই স্টারের একবারে কর্নারটাই হচ্ছে ওর লেফট পয়েন্ট, এই দুইটার সাপেক্ষে। আবার যদি রাইটে করি দেখেন, তাহলে ওই স্টারের একবারে কর্নারে চলে যাচ্ছে। আবার যদি বটম করি, তাহলে দেখবেন স্টারের কর্নার গুলো আর এগুলো এক জায়গায় চলে আসছে, এগুলো এক রেখায় চলে আসছে। তো আশা করি যে অ্যালাইন টু সিলেকশন, হ্যাঁ শিওর শিওর, গ্রুপ, আচ্ছা গ্রুপ হচ্ছে দেখাচ্ছি। তো অ্যালাইন টু সিলেকশন এবং অ্যালাইন টু আর্টবোর্ড, এটা তো আমরা ক্লিয়ার। অ্যালাইনমেন্ট নিয়ে তো আর কোনো সমস্যা নেই, এটা খুবই সহজ জিনিস, আমরা সহজভাবে শিখবো। গ্রুপ, গ্রুপ অ্যাকচুয়ালি কি কাজ করতেছে, গ্রুপ হচ্ছে এই যে লেখাটা, এই লেখাটা হচ্ছে এখন গ্রুপ অবস্থায় আছে। গ্রুপ মানে হলো অনেকগুলো অবজেক্টকে বা মাল্টিপল অবজেক্টকে একসাথে, মানে আপনি যদি সিলেক্ট করে কন্ট্রোল জি দেন, তাহলে ওটা একটা গ্রুপ হয়ে যাবে। মানে ওকে আপনি একসাথেই কন্ট্রোল করতে পারবেন। এই ধরেন আমি এটাকে বললাম কালার চেঞ্জ করব, এটাকে ধরে কালারে ক্লিক করছি, একসাথে সবগুলো কালার চেঞ্জ করে দিচ্ছি। বাট যখন এটা আনগ্রুপ হচ্ছে, গ্রুপ মানে হলো অনেকগুলো অবজেক্টকে আমি একসাথে রাখি। কিন্তু যখনই আমি এটাকে আনগ্রুপ করতেছি, দেখেন আমি অবজেক্ট থেকে আনগ্রুপ করলাম, এখন আমি এটাকে ধরলাম, কালার চেঞ্জ করতেছি, ওই একটাই কালার চেঞ্জ হচ্ছে। আপনারা অবশ্যই শর্টকাট কি ইউজ করবেন, যে শিফট কন্ট্রোল জি। ওকে, এটা এক একজনের এক একটা অভ্যাস। কন্ট্রোল জি হচ্ছে গ্রুপ, শিফট কন্ট্রোল জি আনগ্রুপ। এখন আনগ্রুপ করার পর দেখেন আমার কিন্তু এক একটা এক এক কালার হচ্ছে, আলাদা আলাদা ভাবে ধরতেছে। এটাকে আমি আবার চাইলে আলাদাভাবে বের করেও নিয়ে আসতে পারতেছি। এই, হ্যাঁ যেমন ইচ্ছা তেমন। ওই যে একটু আগে কি দেখাইছিলাম,
শিফট অল্টার ধরে যদি করি সেন্টার পয়েন্ট থেকে সব দিক থেকে সমানভাবে বড় হবে। ইলাস্ট্রেটরের কাছে সবকিছুই অবজেক্ট। এখন আমি কি করবো, এটার কর্নারটা শিফট এবং অল্টার ধরে যদি ধরি, দেখেন সব দিক থেকে সমানভাবে বড় হয়ে একটা এন হয়ে গেল। কিন্তু এইটাই যদি আমি শিফট অল্টার না ধরে করতাম, তাহলে কি হতো, এই যে এস আছে একটা নির্দিষ্ট অবস্থায় তো আছে, এই এসটাকে যদি আমি ধরি, দেখেন কি এস হয়ে গেছে, এস এর আর কোনো রেশিও রইল না। তো একটা ইমেজের ক্ষেত্রেও একটা অবজেক্টের ক্ষেত্রেও আপনি যখনই বড় ছোট করবেন, তখন অবশ্যই হয় শিফট ধরে একটা কর্নার ধরে করবেন, ওর নির্দিষ্ট রেশিও অনুযায়ী বড় হবে, অথবা শিফট অল্টার ধরে যদি আপনি বড় করেন, নির্দিষ্ট রেশিও অনুযায়ী বড়, কোয়ালিটি ওয়াইজ। ওকে, হ্যাঁ এখানে একটা বিষয় আছে, এটা তো টেক্সটের বিষয়, আমি তো ওটাতে যাইনি। টেক্সট কিন্তু আনগ্রুপ হবে, টেক্সট যতক্ষণ পর্যন্ত না ভাঙা হবে ততক্ষণ পর্যন্ত আনগ্রুপ হবে। এটা আমি আপনার উদ্দেশ্যে বললাম, কারণ আপনাদেরটা আমি ভেঙে দেখাবো সবকিছু। কিন্তু আশা করি যে আমরা ইলাস্ট্রেটর সম্পর্কে অনেক একটা ধারণা কিন্তু হয়ে গেল, তাই না? প্রাথমিক একটা ধারণা হয়ে গেল না, অনেক কিছু সম্পর্কে জানলাম। তো আমাদের আমাদের আগামী, আমি হচ্ছে আপনাদের এই ব্যাচটা পুরোটাই নিব, সুস্থ থাকেন। সো আগামী 30টা ক্লাস আমি নিব, আজকের ক্লাস বাদে 29টা ক্লাস নেব। 29টা ক্লাসে কিন্তু এইরকম তথ্যবহ, এবং ওই 30টা ক্লাসের মানে প্র্যাকটিসটা আপনারা করবেন আরো হচ্ছে তারপরের 6 মাস হোক বা যত সময় নিয়ে আপনি করেন। যেমন এটা আমি করতেছি প্রায় 3 সাড়ে 3 বছর 4 বছর, এই একটা প্র্যাকটিসই করতেছি এখনো পর্যন্ত, যে আরো কত ডিপে যাওয়া যায়, আর কি ফাংশন আছে, কোথা থেকে কি করা যায়। তো প্রতিটা ক্লাস তথ্যবহুল, আর আমরা যেহেতু মানুষ খুবই এখন কম, রেকর্ডেড থাকে, রেকর্ডেড ভিডিও তো ইউটিউবেও অভাব, কিন্তু এই সামনাসামনি বসে যেটা, এই যে একটা কোয়েশ্চেন করতে পারলেন, সেটা নিয়ে আমরা ডিসকাশনে চলে গেলাম অনেক দূর, বা একটা এক্সাম্পল দিলাম। এই জন্য যেহেতু আমরা তো এখানে অল্প মানুষ, ট্রাই করবেন যে কোনো একটা সিঙ্গেল ক্লাসও যেন মিস না হয়, কারণ সেটা আপনার জন্য অনেক লাভ হবে। কারণ 30টা ক্লাস আমাকে এখান থেকে শিডিউল, 30টা ক্লাসে আমি 30টাই নিব। এরপর যদি আপনাদের প্রবলেম হয়, প্রবলেম সলিউশনের জন্য আমি ক্লাস নিব। কিন্তু আগামী 10টা ক্লাস হচ্ছে একেবারে আপনার খুবই ইম্পর্টেন্ট। যেমন আজকে একটা ক্লাস আমি যাই দেখাইলাম, যেটাই করলাম, এইটা একজন বিগিনারের পক্ষে যদি এখন সে ভিডিও দেখে, আসলে কি এই জিনিসটা পিক করা পসিবল? শিখবে, কিন্তু অনেক কিছুই গ্যাপ থেকে যায়। এবং একটা ডায়েরি বানাবেন, এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা, বলতে পারেন অভিজ্ঞতা। একটা 200-300 পৃষ্ঠা একটা ডায়েরি কিনবেন সুন্দর, বা বানাবেন। ওইটাতে আজকের ক্লাস থেকে, ইলাস্ট্রেটর থেকে এই টোটাল ডিজাইন ফ্রিল্যান্সিং নিয়ে যা শিখবেন, পেজ বাই পেজ নোট করতে থাকবেন। এইটা আপনার আগামী 4 মাস পরে কাজে লাগবে। যখন ক্লাসগুলো বন্ধ হয়ে যাবে, যখন আপনি কাজের নিজের জন্য পোর্টফোলিও বা কাজগুলো করবেন, তখন কোথাও একটা আটকে যাচ্ছে, ক্লাসের ভিডিও খোঁজা, কোন ভিডিওতে এটা আছে আপনার আপনার মনে নেই, কিন্তু ওই পেজের মধ্যে সুন্দর নিজের লেখা জিনিস পাচ্ছেন। এটা একটা হ্যাক। পাশাপাশি আপনার অন্তত হলো 2-4-5টা জিমেইল অ্যাকাউন্ট হবে, সেই মেইলের পাসওয়ার্ড হবে, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট হবে, টুইটার হবে, ইনস্টাগ্রাম হবে, যেখানে আপনি আপনার নিজেকে প্রমোশন করবেন। এই যে সেদিন বিহেন্স দেখাইলাম, ড্রিবল দেখাইলাম, পোর্টফোলিও সাইট গুলো, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল মেইল, পাসওয়ার্ড, বিদেশি আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট হবে, সেই ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, আমেরিকান যে ব্যাংক অ্যাকাউন্ট হবে, এরকম করতে করতে আপনার মিনিমাম 20টা মেইল, মানে মেইল পাসওয়ার্ড হবে, ডিফারেন্ট ডিফারেন্ট। সবকিছু যেন একটা জায়গাতে আমার থাকে। বিষয়টা বোঝা গেল? একটা ফোন নাম্বার, ওই ফোন নাম্বারের রেফারেন্সে একটা স্ট্রং ইমেল থাকবে আপনার, ওই একটা মেইল দিয়ে আপনার সকল মার্কেটে অ্যাকাউন্ট থাকবে। আর একটা মেইল দিয়ে আপনার সকল পেমেন্ট সাইট, আপনার হচ্ছে পোর্টফোলিও সাইট, মার্কেট এক জিনিস, পোর্টফোলিও আর এক জিনিস, এগুলোতে আপনার অ্যাকাউন্ট থাকবে। তো এই এত ডাটা আপনি কিভাবে সংরক্ষণ, এটা যদি প্রথম থেকেই আপনি করেন, এটা ভালো। দ্বিতীয় আর একটা হ্যাক বলে দিই, সেটা হলো কম্পিউটারে যদি আপনার ড্রাইভ কম থাকে, যেমন আপনার ওখানে আছে 256 জিবি, 100 জিবি উইন্ডোজের জন্য রাখা থাকলো, বাকি 100 জিবির মধ্যে ফোল্ডার করবেন। প্রথম ক্লাসে যা নোট করছেন সেটা তো নিয়েই গেলেন, প্রথম ক্লাসে যে প্র্যাকটিসটা করলেন সেটা ওখানে রাখলেন। প্রথম ক্লাসের, বা এখন তো টুলস এর কাজ, এখন ভিডিওটাই আপনার জরুরি, ভিডিওগুলো ডাউনলোড করে রাখলেন বা ইউটিউবে দেখলেন। কিন্তু নোট থাকবে, পাশাপাশি 10টা ক্লাসের পরেই আমরা প্রজেক্টে চলে যাব। হয়তো 10টা ক্লাস লাগবেও না, 10টা ক্লাসের পরে আমরা ড্রয়িং করব,
তারপর হলো কাস্টম ড্রয়িং, তারপর হচ্ছে গিয়ে আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করব, একটা ফ্লায়ার ডিজাইন করব, একটা ব্যানার, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট, একটা লোগো কোম্পানির জন্য কিভাবে করা যায়, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্লাস, একটা একটা ক্লাস থাকবে। তো ওই কাজগুলো আলাদা আলাদা ভাবে ফোল্ডার করবে, প্রত্যেকটা ক্লাসের প্র্যাকটিস গুলো আলাদা আলাদা ভাবে ফোল্ডার করবে। এটা আপনার কাজে লাগবে কখন, যে ওই যে কাজগুলো করতে গিয়ে যে ফাইলগুলো তৈরি করছেন, ওই ফাইলের মধ্যে তো অনেক কিছু থাকবে কম্বাইন করা, প্রত্যেকটা ডিজাইন তো ডিফারেন্ট ডিফারেন্ট ফন্ট গুলো থাকবে, ওইটা আপনার পরবর্তীতে গিয়ে কোনো একটা সময় কাজে লাগবে। ফোল্ডার ওয়াইজ সো 100 জিবি রাখবেন, 100 জিবির মধ্যে আলাদা আলাদা করে ফোল্ডার করে করে রাখবেন। তারপর ফন্ট, তারপর হচ্ছে গিয়ে ভেক্টর, এগুলো এখান থেকেই দেওয়া হবে। প্রতিষ্ঠান থেকে আপনাকে প্রায় 20 থেকে 25 হাজার টাকার অন্তত শুধু প্রোডাক্টই দেওয়া হবে ফ্রি। কারণ প্রিমিয়াম অনেক ফন্ট আছে, তারপর প্রিমিয়াম অনেক সাইট আছে যেগুলো থেকে ভেক্টর কিনে নিতে হয় ডলারের বিনিময়ে। ওই যে একটু আগে আমি আপনাকে চুরি করে দেখাইলাম না একটা, ওটা তো আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে। সো ওই ধরনের প্রিমিয়াম টাকা দিয়ে যে কেনা ফাইলগুলো, এগুলো আপনাদেরকে ফ্রিতেই দিয়ে দেওয়া হবে, যাতে আপনারা অন্তত নিজেদের পোর্টফোলিওর জন্য যে কাজগুলো করবেন সেগুলো এইগুলো ইউজ করে করে করতে পারেন। সো ওই রিসোর্স গুলো আপনাকে সেভ করে রাখতে হবে। কোন ফন্টটা বেশি ইউজ হচ্ছে সেটা লিস্ট করতে পারেন, যে বিজনেস কার্ড করছি, বিজনেস কার্ডে 10টা বিজনেস কার্ড কপি করলাম, প্র্যাকটিস করলাম, এখানে 10টার মধ্যে 8টা বিজনেস কার্ডের ফন্টই এই ফন্টটা, তার মানে এটা ভালো ইউজ হচ্ছে বিজনেস কার্ডের জন্য। এইভাবে করে করে নোট ডাউন করে রাখতে পারেন। মানে এই শুরুর দিকের ডিসিপ্লিনটা আপনার 4 মাস 5 মাস পরে গিয়ে অনেক ভালো কাজে দেবে। কিন্তু যারা এই শুরুর দিকে, এবং আমি বিশ্বাস করি যে আপনাদের এই ব্যাচে তো 2-4 জন মানুষ, আপনারা সবাই অনেক ভালো করবেন। কেন? যদি শুরুর দিক থেকে ডিসিপ্লিনটা মেনটেন করতে পারেন। এই তো আজকে এই পর্যন্তই। আর আরেকটু দেখাই, আজকে আমরা শিখলাম অ্যালাইনমেন্ট, শিখলাম প্যানেল, শিখলাম প্যানেল হারাই গেলে কিভাবে পাবো, মার্চ কিভাবে করা যায়। নেক্সট ক্লাস থেকে আমরা টুলস শুরু করব। হ্যাঁ, হ্যাঁ, এটার জন্য বেস্ট ওয়ে হলো, আমি এতক্ষণ যাই ক্লাস নিলাম, এটা তো আপনি রেকর্ড পাচ্ছেন নেক্সট ক্লাসের আগে, রেকর্ডটা গ্রুপে দিয়ে দেওয়া হবে। ওটা আমি আপনাদের সাথে গ্রুপে যুক্ত হয়ে ক্লাসের পরে আমি বসে, ফেসবুকে তো অবশ্যই কানেক্ট আছেন মনে হয়, এখানে কোনো গ্রুপের সাথে কানেক্ট আছেন ফেসবুকে? হ্যাঁ, ওই ওখানেই সব দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ওই ওই সবাইকে ওখানে কানেক্ট করা হবে, ওখানেই সব দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। আর যদি ইউটিউবে আপলোড করা থাকে প্রাইভেটলি, ওখান থেকে চ্যানেল থেকে লিংক দেখে দিয়ে লিংক দিয়ে দেওয়া হবে। রেকর্ড থাকতেছে, আপনি এ টু জেড পুরোটা নিয়ে বসলে আপনি এগুলো সব পেয়ে যাবেন। রেকর্ডটা এই কারণেই দাও। আর আমি ক্লাসের ক্ষেত্রে কিছু আপনাদের বিষয় বলি। যখন আমরা কোনো একটা ক্লাসে ডিসকাশন করব কোনো একটা নির্দিষ্ট টপিকে, ট্রাই করবেন ক্লাস শুরু করার আগে পিছনের ক্লাসের যত কোয়েশ্চেন আছে এগুলো করার জন্য। আমরা ওইটা নিয়ে কথা বলবো, যতদূর ডিসকাস করা যায় আমরা করব। যখন আমরা নতুন টপিকে যাব, ওইটা নিয়ে পুরো টপিকটা কমপ্লিট হবে, ততক্ষণ পর্যন্ত আপনি প্রশ্নগুলো জমাবেন, কাগজ কলম নিয়ে বসতেছেন, ক্লাসের শেষে গিয়ে আবার কোয়েশ্চেন গুলো করবেন, তাহলে কি হয়, বুঝতে সুবিধা হয় আর কি। কিছু কিছু জিনিস পড়ানোর মধ্যে মধ্যেই লিখে ফেলবেন। আর যেটা লিখতে পারবেন না সেটা আপনি, সেটার জন্য আমরা ভিডিও ব্যাকআপটা দিচ্ছি। কিছু কিছু জিনিস পড়ার মধ্যে লিখে ফেলার কারণ কি, আপনি তো নিশ্চয়ই চাইবেন আপনি অনেক দ্রুত শিখেন, এটাই তো চাইবেন। এই যে আজকে যা লিখে নিয়ে গেলেন, এখন যদি রাতে গিয়ে এই ভিডিওটা দেখেন পুরোপুরি, এই ডাটাগুলো যদি আরেকটা পেজে আপনি স্টোর করেন, দেন এই 2টা পৃষ্ঠা নিয়ে আপনি যদি, নিশ্চয়ই একদিন পর একদিন ক্লাস হবে, কালকে যদি একটু এটা নিয়ে পড়াশোনা করেন, তাহলে নেক্সট ক্লাসে আসার পর এটা নিয়ে বুঝতে আপনার সহজ হয়ে যাবে না? না হলে কিন্তু আমি কাগজ কলম নিতেই বলতাম না, আমি বলতাম যে ক্লাসে তো রেকর্ডেড ভিডিও থাকতেছে, বসেন ক্লাস নিলাম চলে গেল। আমিও চাই যে আপনি 30টা ক্লাসের পরে, মানে তারপরের সময়টা কাজ করার জন্য যা দরকার, এটা আপনার 30টা ক্লাস থেকেই যেন হয়ে যায়। আমি তো দ্রুত করাবো না। এই আপনি গিয়ে হচ্ছে আমার এই টোটাল রেকর্ডেড ভিডিওটা দেখেন, যে আমি আপনাদেরকে কতটা সময় দিয়ে দিয়ে আমি প্রত্যেকটা বিষয় ডিসকাস করছি, কত অল্প বিষয় কত বিস্তর ভাবে চলে গেছি, কারণ যেন আপনি সময় নিয়ে আস্তে 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 শিখতে পারেন। সেটা তো ওই যে এক একজনের মতো, মানে 5 জন থাকলে কেউ একটু দ্রুত ধরবে, কেউ একটু পরে ধরবে,
এভাবেই। কিন্তু একজন, যেমন আমি আপনাদের ডিসকাস করলাম, এত কিছু শেয়ার করলাম, আমি তো গিয়ে আপনাকে কাজ করে দিতে পারবো না, পারবো? আজকেই দিয়ে দাও, এই একটু পরেই। আচ্ছা, ফাইল সেভ করাটা আপনাদেরকে একটু দেখাই। ফাইল থেকে যাব, কম্পিউটারের মতো নরমালি সেভ। সেভ করার ক্ষেত্রে আপনি কোনো একটা ফোল্ডার দেখাই দিবেন, এবং এখানে কয়েকটা বিষয় আছে। এই যে ফাইল থেকে সেভে গেলাম, সেভে গেলে এখান থেকে আপনি যেই ফোল্ডারে রাখবেন, আপনার মাই কম্পিউটারের ভিতরে রাখবেন, যেখানে রাখবেন, ডেস্কটপে রাখবেন না কোথায় রাখবেন। হুম, সেটাই তো সেভ করে দেখাচ্ছি আপনাকে। আমি যে এখন সেভটা করতেছি, এটা তো ইলাস্ট্রেটর থেকেই সেভটা করতেছি। সেটাই তো দেখাচ্ছি, যে এই যে ফাইল থেকে আমি এখান থেকে চলে গেলাম সেভে। সেভে যাওয়ার পরে আমি এখান থেকে যে কোনো একটা ফোল্ডার শো করবো, যে কোন ফোল্ডারে আমি রাখতে চাচ্ছি। হ্যাঁ, সেই ফোল্ডারে থাকবে। যেমন দিস পিসিতে যদি যান, এখানে আপনার টোটাল ড্রাইভটা শো করুন, কম্পিউটারে যতগুলো ড্রাইভ আছে সেখান থেকে ঢুকলেন, তারপর কোন ফোল্ডারে আপনার হলে সুবিধা হয় সেখানে আপনি রাখলেন। আমি আপাতত ডেস্কটপে কি করলাম, এখান থেকে ফাইল নেম আমি হয়তো দিলাম যে ক্লাস 1। এখন এখান থেকে কয়েকটা ইয়া আছে, যেটাকে আপনি পিডিএফ আকারে সেভ করবেন, নাকি এটা ইলাস্ট্রেটর হিসেবে সেভ করবেন, নাকি মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর ইপিএস দুইটাই সেম, এডিটেবল অবস্থা, এডিটেবল ফাইল। আর এসভিজি এগুলোতে যাওয়ার দরকার নেই। আপনি হচ্ছে ইলাস্ট্রেটর এখান থেকে যখন সেভ করবেন, সিলেক্ট করে দিলেন, এই হচ্ছে সেভ। সেভে গেলে এখান থেকে ইলাস্ট্রেটর সিসি, যদি এই ফাইলটা আপনি এখন হলো একটা প্রেসে দিবেন, এখন ওর কাছে তো ইলাস্ট্রেটর সিসি নাই, কারণ আপনি 100টা প্রেসে গেলে 100টা প্রেসই ওই CS6 CS5 দিয়ে কাজ করে। তো আপনার তখন কি করতে হবে, ইলাস্ট্রেটর 10 ধরাই দিবেন, ইলাস্ট্রেটর 10 সিলেক্ট করে সেভ দিবেন। কেন? ইলাস্ট্রেটর 10-এ যদি সেভ দেন, ওই CS5 6 যত ব্যাকডেটেড সফটওয়্যার আছে ওখানে এই সফটওয়্যার মানে এই ফাইলটা ওপেন হবে। কিন্তু যদি এটা না হয়, যদি সরাসরি ইলাস্ট্রেটর 2017 আমরা চালাই, 17তে যদি সেভ দেন, ওই CS5-এ কিন্তু এটা ওপেন হবে না। এটাও লিখে রাখতে পারেন। দেন আপনি জাস্ট ওকে দিলে, এখন আমি যদি ডেস্কটপে যাই, দেখেন এই আমার ফাইলটা চলে আসছে ক্লাস 1, এই আমার ফাইল আসবে। বোঝা গেল? ফাইল এখন তো সেভ করে ফেলছে একবার, তারপরে হচ্ছে সেভ অ্যাজ। একবার সেভ করা হয়ে গেলে সেভ অ্যাজ থেকে সেভ করতে হবে। ডেস্কটপে না করে আমি পিকচারে চলে যাই, পিকচারে আমি সেভ করলাম ক্লাস 1 অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই সেভ। হ্যাঁ, ভিতরে। কোথায় তুমি? না, এই শেষের পর্যায়ে প্রায়। আসো। আচ্ছা, তো যখন আমি সেভে যাই, এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাজ, ওই একই রকম ডেস্কটপে গেলাম, ক্লাস 1, এখানে অন্য একটা নাম দিই কারণ ওই নামে এখন আর নিবে না। দেন সেভ। ইলাস্ট্রেটর সিসি করলে সিসি তে ওপেন হবে, যদি আমি এখান থেকে 10 সিলেক্ট করে দিই যে কোনো সফটওয়্যার ওপেন হবে, দেন ওকে করে দিলে। দেন আমি যে ডেস্কটপে যাই, এই যে আমার ফাইলটা চলে আসছে, এবং এটা এডিটেবল ফাইল। ওকে, অনেক কথা বললাম, আজকে এই পর্যন্তই থাকুক।